শুরুতেই আমরা একটু দেখে নেব, পরীক্ষাতে এমনি তোমরা দিয়েছো, খুব সংক্ষেপে দ্রুত বলবে, একদম সরাসরি উত্তর, কোনো অপশন নাই। শুধু অপশন দেখে উত্তর দিতে চাওয়ার কাজটা করা যাবে না। কি হবে বিচ্ছেদ? একজন সমীভবন। কাজযোগ না। কাজযোগ না। কাদে বানান কি? তারা হসন্ত সহকার। হসন্ত দ, এই দতে হসন্ত, কয় চন্দ্রবিন্দু হবে কিনা? জি স্যার হবে। জি স্যার হবে। চন্দ্রবিন্দু হবে স্যার। এখানে তো দেওয়া হয় নাই, তো এটা তো বাদ পড়ে গেছে, ঠিক হয় না। এটা হসন্ত হবে। এটা কি হবে? হসন্ত হবে কিনা? জি স্যার না হবে। স্যার। না স্যার হসন্ত হবে না। কেন হসন্ত হবে? হবে 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 স্যার কি রে বাবা, এটা কি হবে? কাঁচা যোগ পালা স্যার। নিয়মটা কি? আকারের পরে সরে আকারের পরে যদি অকার বা আকার থাকে তাহলে এখানে সরে আগে অকার যোগ সরে আকার প্লাস সরেও আকার হবে স্যার। পূর্বে স্বরধ্বনি হয়। ব্যঞ্জন ধ্বনি স্যার। হ্যাঁ, ব্যঞ্জন ধ্বনি থাকলে পূর্বে স্বরধ্বনি লুপ্ত হয়ে যায়। হ্যাঁ, পরেরটা দুধ যোগ ছাই। দৌড় যোগ ছাই। কি ধরনের সমীভবন হয়েছে? পরাগত স্যার হসন্ত বিয়ে হয়েছে স্যার। হ্যাঁ, ছয় হস হয়েছে, হসন্ত র ছয় হস হয়েছে। কোন ধরনের সমীভবন একজন বলেছে? কোন ধরনের সমীভবন? পরাগত স্যার। পরাগত। ও হিমালয় তো দেখালাম। এবার এটা শত যোগ এক। এটা কোন সন্ধির উদাহরণ? স্যার বাংলা স্বরসন্ধি। বাংলা স্বরসন্ধির উদাহরণ। কি এখন সমস্যা হচ্ছে? আর না স্যার। না স্যার। এবার এটা কি হবে? রেজাল্ট পরীক্ষা তো দিচ্ছে। ইষ্ট, যথা। জি স্যার। এটা তৎসম স্বরসন্ধির উদাহরণ নাকি? জি স্যার। এবার এটা সূর্য যোগ উদয়। সূর্য যোগ উদয়, সূর্যোদয়। আচ্ছা, এবার এটা পরিযোগ ইচ্ছা। বানান কি হবে? এদিকে দীর্ঘই ক্ষয় আকার। এটা কি হবে? সদা যোগ আনন্দ। সদা যোগ আনন্দ হলে কোন সন্ধি হবে? তৎসম স্বরসন্ধি। এটাকে ব্যঞ্জন সন্ধিতে নিয়ে করতে পারবে কে? সৎ যোগ আনন্দ দেখিয়েছিলাম, মনে আছে? সৎ যোগ আনন্দ, সদানন্দ। পরেরটা শীত যোগ ঋতু। শীত যোগ ঋতু। ঋতু। আর তো হচ্ছে না কারণ, না? না স্যার। হ্যাঁ, পরেরটা মহাযোগ ঔষধি। হ্যাঁ, ঔষধি স্যার। ঔষধি। ও কি করে মনে রেখেছো? স্যার ওই যে নিজেই নিজের বিপদ আর দূর করে দিতে পারবে, দেখছো? বনৌষধ। ঔষধ। আচ্ছা, মানোন্নয়ন। ইমপ্রুভমেন্ট আর কি, নাকি? স্নাতকোত্তর। স্নাতক যোগ উত্তর। যথেচ্ছা। ইচ্ছা। বাহ, তাহলে বোঝা গেল যে আমাদের পড়ার পরিধি খুব ভালো পড়া। আজকে আমরা তৎসম ব্যঞ্জন সন্ধিতে যাই। হ্যাঁ, তৎসম ব্যঞ্জন সন্ধি দেখো 3 প্রকারে হয়: স্বরে ব্যঞ্জনে, ব্যঞ্জনে স্বরে ও ব্যঞ্জনে ব্যঞ্জনে। বীজগণিতের সূত্র আছে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস, বাট মাইনাস মাইনাসে কিন্তু প্লাস। এইখানে কিন্তু একটা ব্যতিক্রম বীজগণিত, এই বাংলা এই সন্ধির সাথে এসে, অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস, স্বর আর ব্যঞ্জন, স্বরকে প্লাস ধরো, ব্যঞ্জনকে মাইনাস ধরো, মাইনাস হচ্ছে, অর্থাৎ ব্যঞ্জন সন্ধি হবে। ব্যঞ্জন আর স্বর মাইনাস প্লাসে মাইনাস, কিন্তু মাইনাস আর মাইনাস প্লাস হয়, কিন্তু ব্যঞ্জনে ব্যঞ্জনে মিলে ব্যঞ্জন সন্ধি। কয় প্রকারে গঠিত হয়? 3 প্রকারে।
যুক্ত ব্যঞ্জন কয় প্রকারে, যুক্ত বর্ণ কয় প্রকারে গঠিত হয় বলেছিলাম, 3 ভাবে স্যার। মনে আছে? জি স্যার। সম্পর্ক তৈরি করতে হবে এইভাবে, ঠিক আছে? আচ্ছা, 3 প্রকারে সাধিত বা গঠিত হয়, স্বরে ব্যঞ্জনে, ব্যঞ্জনে স্বরে, ব্যঞ্জনে ব্যঞ্জনে। তাহলে সহজ কিন্তু একেবারে। এইবার আমরা প্রথমে থাকবো কোথায়? প্রথমটা স্বর ব্যঞ্জন। স্বরধ্বনির পর ছ থাকলে কিসের পরে? স্বাভাবিক, আমি তো স্বর বলছি শুরুতেই, ঠিক আছে? স্যার তার মানে স্বরধ্বনি। স্বরধ্বনির পরে যদি ছ থাকে তাহলে বই বা সব ধরনের গাইড লিখছে দ্বিত্ব হয়, আমি কিন্তু আর দ্বিত্ব হওয়ার পক্ষে না, আমি কিন্তু চ ছয়ের পক্ষে। তোমরা মনে হয় গত ক্লাসে কথাটা বলেছিলাম এবং বুঝেছো যে এখানে ছ হচ্ছে না, একটা অল্প প্রাণ হচ্ছে, একটা মহাপ্রাণ হচ্ছে। তার মানে এটি দ্বিত্ব না হয়ে একেবারে আমরা ওইভাবে নিয়মটিকে গ্রহণ করব, চ ছ হয়। এইবার এই একচ্ছত্র তুমি এই জায়গায় পড়ে দেখছো, কিন্তু এটার উচ্চারণ যদিও করো এক যোগ ছত্র, কিন্তু লেখায় কিন্তু কয় কি দেওয়া যাবে না, হর্ষ দেওয়া যাবে না। হর্ষ দিলেই কি হবে, এই কয়ের সাথে যে অটা আছে সেই অটি আর থাকবে না। যখন এটা এক উচ্চারণ করা যেতে পারে, কিন্তু তুমি এক উচ্চারণ করলেও মনে রাখতে হবে যে এটি হসন্ত ছাড়া। কথাটা বুঝতে পেরেছো কিনা দেখো, কারণ আমাকে বাম পাশে অ রাখতে হচ্ছে কয়ের সাথে। হ্যাঁ, এক যোগ ছত্র, একচ্ছত্র মানে তার একারই সব। এইবার এই শব্দগুলো সব সেরকম। মুখ যোগ ছবি, দেখো উচ্চারণে হসন্ত, কিন্তু লেখায় কিন্তু হসন্ত দেওয়ার সুযোগ নাই। ঠিক এই জায়গা থেকে তুমি যদি হিম যোগ আলয় বলো, তা মনে যদি রাখতে পারো যে এখানে হসন্ত হবে না, তাতে সমস্যা নাই। কিন্তু আমি বলেছিলাম যে মনে রাখ, এইভাবে একটু পড়ে দেখো, সুযোগ আছে যাতে হসন্তটা হবে না, সেটি তোমার মনেও থাকবে। মুখ যোগ এই ছবি, বিষয়টা একটু মনে রাখার একটু দিবেন স্যার, এটা কিভাবে মনে রাখ, আমি একবার ভুল করেছিলাম এইটাই। এইটা মনে রাখার সুযোগটা কি দেখো, এই যে এখানে এসে একচ্ছত্র হচ্ছে, এক ছত্র নয়। এই যে ওকারটা আছে না, তুমি এই ওকারটাকে মনে করে নেবে এখানে একটা অ আছে, ওই অটা ওখানে যে ও হয়। এটা তুমি বললে তাই বললাম, আদতে কিন্তু এটা চলে না। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। তবে তুমি বললে তাই আমি তাৎক্ষণিকভাবে আর কি ওষুধ দিলাম। একচ্ছত্র পরেরটা দেখো, মুখ ছবি নয়, মুখচ্ছবি। মুখ, তার মানে এদিকেও মুখ, মুখ হবে। হ্যাঁ, বৃক্ষচ্ছায়া, প্রচ্ছদ। ঠিক আছে স্যার, বুঝতে পারছি এবার। মানে এই উচ্চারণে আমার ও আসবে, ও আসলে হ্যাঁ, আমার আলোকছটা নয়, আলোকচ্ছটা। বুঝতে পারছি, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ওয়েলকাম। অঙ্গচ্ছেদ, তার মানে কিন্তু দেখো বিপদযোগ ছায়া, তুমি বিপদ ছায়া কিন্তু বলবা না, খেয়াল করেছো? যেখানে বিপদযোগ ছায়া থাকবে সেটিকে তুমি বিপদ ছায়া বলবা কি? না স্যার, না। সেটি বিপদ ছায়া, তার মানে এখানে হসন্ত লাগবে। তার মানে আমি তোমাকে যে নিয়মটা এখন দেখালাম, এটা দারুণ একটা নিয়মও বেরোলো, কিন্তু খেয়াল করেছো? এটা কিন্তু মানে আগে কখনো এটা ব্যবহার করা হয়নি, কাউকে বলিও নাই এভাবে। তুমি জিজ্ঞেস করেছো তাই ভাবলাম যে এই প্রশ্নের উত্তর তো দিতেই হবে, উপায় নাই। এবং উদাহরণ কিন্তু তাৎক্ষণিকভাবে নিয়ে আসলাম। দেখো এরপরে আমরা যখন ব্যঞ্জনে ব্যঞ্জনে পড়বো তখন এই উদাহরণ সেখানে চলে আসবে। এই ব্যঞ্জনে ব্যঞ্জনে যখন পড়বো তখন এই দতে হর্ষ লাগবে। এবার কিন্তু দতে বিপদ বললে হবে না, বিপদ ওটা দয় হর্ষ দিয়ে তারপরে আমাকে ছায়া দিতে হবে, দেন বিপদ ছায়া হবে। সেখানেও তো অছ হবে, কিন্তু বসন্ত হয়ে আসবে। ছত্রছায়া শব্দটার বিচ্ছেদ কিরকম হবে স্যার? কোনটা? ছত্রছায়া। ছত্র ছায়া, ছত্র, ছাত্র দিলাম কেন? আচ্ছা, ওকে আমি ই করে দিচ্ছি। এই যে ছত্র যোগ ছায়া, ছত্রছায়া যদি তুমি সন্ধি করে একসাথে লেখো, কিন্তু তুমি যদি সমাসবদ্ধ করে লেখো তাহলে তুমি শুধু ছত্র ছায়া লিখতে পারো, কথা বলতো? তখন ছত্রের ছায়া মানে ছাতার ছায়া আর কি, আর সন্ধিযুক্ত করে তাকে ছত্র ছায়া লেখা যাবে। বুঝতে পারছি।
ঠিক আছে, শব্দটি দুই দিকেই আসতে পারে। সমাস, সমাস, সন্ধি, উপসর্গ, প্রত্যয়, এই চারটা কিন্তু শব্দ গঠনের নিয়ম। এবং একই সাথে শব্দ গঠনটা যখন করতে পারছো, তোমার এই চারটার উপর বেস করে যে বানান সঠিক হবে সেটিও হয়ে যাবে, আবার এই চারটার উপর বেস করে তুমি যে অপপ্রয়োগে চলে যাবে সেখানেও সঠিক হয়ে যাবে। খেয়াল করেছো? জি স্যার। তাহলে আমরা এগিয়ে যাই। স্বরধ্বনির পর ছ থাকলে উক্ত ব্যঞ্জনটি দ্বিত্ব হয়। আর কিছু উদাহরণ আর কি, ওখানে দিয়েছিলাম অ দিয়ে, এবার আ দিয়ে। কথা যোগ ছলে, কথার ছলে, মানে বলতে বলতে চলে আসছে আর কি। আ যোগ সাধন, আচ্ছাদন। আয়ের পরে ছ আছে, হয়ে গেল। স্ক্রিনশট নাও। কথার ছলে শব্দটা আকারের পরে ছ আছে, তাই আমরা স্বরধ্বনির পরে ছ কে পাচ্ছি কিন্তু। তারপরে স্বরধ্বনির পর ছ থাকলে কোনটা দিয়ে? রস্যি দীর্ঘ দিয়ে। এবার রস্যি দিয়া, বি যোগ ছেদ, বিচ্ছেদ। বিসর্গ নেই কিন্তু, খেয়াল করো এখানে আবার বি যোগ ছেদ নয় কিন্তু, নর্মালি বি যোগ ছেদ। শব্দটি হয়েছে পূর্বে উপসর্গ যুক্ত হয়ে, কিন্তু উপসর্গকে সন্ধির মাধ্যমে যুক্ত করার ফলে কি হয়েছে? ওই চয় ছ হয়েছে। খেয়াল করেছো? বিচ্ছেদ। আমি উপসর্গকে যুক্ত করানো আরো এক জায়গায় দেখিয়েছিলাম, তোমাদের কি মনে আছে? যেখানে ব্যা হয়েছিল বি উপসর্গ। ব্যাকরণ স্যার। ব্যাকরণ, গুড। বি যোগ আ দুটোই উপসর্গ ছিল এবং সেটা ব্যা হয়েছিল। আমরা স্বর সন্ধির একটি নিয়ম পড়েছিলাম, মনে আছে? রস্যিকারের পরে যদি রস্যি ভিন্ন অন্য স্বর থাকে, উভয় মিলে জফলা হয়, জফলা পূর্বের ব্যঞ্জনে যুক্ত হয়। ব্যাকরণ কিন্তু সেই নিয়মে গঠিত ছিল। সেই সময় মনে নাই বলার কথা, যে যখন ওই নিয়মটা পড়াচ্ছিলাম যে এই নিয়মে ব্যাকরণ হয়েছে, কিন্তু ব্যাকরণের উৎপত্তি নির্দেশ করার সময় কিন্তু আমরা ওই নিয়মের কথা বলেছিলাম, মনে করে দেখো। জি স্যার। পরিযোগ ছদ, পরিচ্ছদ। এবার তো রস্যিকারই আছে, এবার তো আর কোনো উপায় নাই। মানে তোমার এবার আর বদ্ধাক্ষর হচ্ছে না, শুরুতেই মুক্তাক্ষর হচ্ছে। বদ্ধাক্ষর মুক্তাক্ষরের কথা মনে আছে তো? জি স্যার। জি স্যার। হসন্ত জি হচ্ছে স্যার না। আছে। হ্যাঁ, মনে থাকতে হবে সব। এখন এবার আর হসন্তের চিন্তা আমাদের মাথায় থাকছে না। রস্যিকারের পরে ছ থাকলে রস্যিকার সহ চ ছ হচ্ছে, এবং পরের ছতে যে কার বা ধ্বনিটি থাকে সেটি কিন্তু যে কার বা স্বরের সংক্ষিপ্ত রূপটি থাকে সেটি কিন্তু সে ধারণ করেই থাকে না। ছেদ আছে তাই চয় ছয় কার, ছদ আছে তাই চয় ছ, ছিন্ন তাই চয় ছয় রস্যি। দেখছো, রয়ে যাচ্ছে একেবারে। উ, উ এর পরে চ ছ অনুচ্ছেদ, মানে আমরা ওই রস্যি অ আ রস্যি রস্যু চারটা স্বরধ্বনি দিয়ে দেখালাম আর কি। এটা এইবারে একটু কিন্তু গুরুত্বপূর্ণ এবং একটু ক্রমান্বয়ে ডিফিকাল্টিস দিকে ঢুকবো, এবং এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসবে। কচ ট ত প বর্গের প্রথম পাঁচটা ব্যঞ্জন মনে আছে বোধহয়, পাঁচটা বর্গ, যে পাঁচটার নাম অনুসারে বর্গের নামও বলা হয় সেটা। কচ ট ত প এর পরে যদি স্বরধ্বনি থাকে, আমরা এবার কিন্তু চলে আসছি ভিন্ন আরেকটা জায়গায়। স্বরের ব্যঞ্জনে বাদ হয়ে গেছে, এবার হচ্ছে ব্যঞ্জনে স্বরে। তার মানে এবার যোগ চিহ্নের বাম পাশে থাকবে ব্যঞ্জন ধ্বনি, যোগের পরে যে থাকবে স্বরধ্বনি। তাহলে দেখো, যদি থাকে তাহলে সেগুলো কোনগুলো? এইগুলো যথাক্রমে, যথাক্রমে মানে ক যায় গতে, এটা চ যাবে জতে, তৃতীয় বর্ণ হবে। তৃতীয় বর্ণ হবে, বর্গের প্রথম বর্ণ বর্গের তৃতীয় বর্ণে পরিণত হবে। এটা হচ্ছে এই নিয়মের সংক্ষিপ্ত রূপায়ণ। এবং তৃতীয় বর্ণ গিয়ে ট এর ক্ষেত্রে যে পরিবর্তনটা আছে দেখো, একই সাথে ড এবং ডয় শূন্য র, সেটি ডয় শূন্য রতে পরিণত হয়। আর কয়টা? তো ত দতে প বতে। আমরা এবার উদাহরণ দেখে দেখবো। ক যোগ স্বর, দিক যোগ অন্ত দিগন্ত, বাঘ যোগ ইস বাগিস, বাক যোগ আড়ম্বর বাগাড়ম্বর। দেখো গ হয়ে গিয়েছে। চ গুরুত্বপূর্ণ স্যার শব্দ। এখানে মধ্যে স্যার হসন্ত দেওয়া আছে কেন স্যার?
এটা হসন্ত দেওয়া আছে, এক হচ্ছে যে নিয়ম, খেয়াল করো যে ব্যঞ্জন আর স্বর আমাকে আবার যুক্ত করতে হবে। তুমি যদি এই দিকে যদি হসন্ত না দাও তাহলে বলো এর সন্ধিটা কি হবে? তুমি হসন্ত না দিয়ে তো হসন্ত দেওয়ার মতো আচরণ করতে পারো না। জি স্যার, হসন্ত না দিলে তো স্বর হয়ে যাবে স্যার। এটা হয়ে যাবে দিকান্ত। হ্যাঁ দিগান্ত হয়ে যাবে। হসন্ত না তখন দিলে এটি হচ্ছে ওটা না। ব্যঞ্জন হবে না। হ্যাঁ, এবার কি হসন্তের কার্যকারণতা বুঝতে পেরেছো? জি জি স্যার, স্যার। বুঝতে পারছি। আচ্ছা, আর একটা কথা হচ্ছে যে ওই যে ব্যঞ্জন আগে দেখতে হবে তোমার, আমার স্বরটিকে ব্যঞ্জন করার জন্য তার সাথে হসন্ত অর্থাৎ স্বরলোপ চিহ্ন দিয়ে ওটিকে লোপ করতে হবে। হ্যাঁ, পরিষ্কার কিন্তু একেবারে। হসন্ত না দিলে অ থাকবে লাস্টে, অ থাকবে, আর অ থাকলে ও আর অ মিলে আ হয়ে যাবে না, স্বরধ্বনি। স্বরধ্বনি যুক্ত হয়ে আ হয়ে যাবে। নিজ যোগন্ত, নিজন্ত, নিজন্ত মানে হচ্ছে প্রযোজক। নিজ যোগন্ত, বাংলা ভাষায় এই মূর্ধন্য ন আগে দিয়ে এই একটা শব্দ প্রচলিত আছে। তুমি যদি নিজ আকার না দাও তাহলে নিজ নিচান্ত হয়ে যাবে। স্বরযোগ আনন, সরানন। সরাননকে কার্তিক রে বোঝায়, এটা কি জানো? আর গজানন কে? গণেশ। গণেশ। দশানন কে? রাবণ। পঞ্চানন কে? ব্রহ্মা। ব্রহ্মা। তাহলে সব আনন পেয়েছো নাকি? দশানন, সরানন, পঞ্চানন। তাহলে আর এখানে আনন বলতে কি হাত বোঝায়? না, আনন মানে মাথা। তুমি এই যে কয়টা আনন বলেছো সব কয়টাই এই কয়টা করে মাথা আছে, তাই এরকম। স্যার এদেরকে করেছিলাম স্যার, এই জন্য মনে হলো আনন হয়তো মাথায় হবে। দশানন মানে 10 মাথা না রাবণের? হ্যাঁ, আমি এই জন্য আর কি রিলেট করতে পারছি না। 10 আনন যার, অর্থাৎ 10 মাথা যার। মাথা স্যার। আনন মানে মাথা, ঠিক আছে? জি স্যার। স্যার নিজন্ত অর্থ কি বলছেন বুঝতে পারি। নিজন্ত অর্থ প্রযোজক। ওই যে আমরা নিজন্ত ধাতু পড়বো, প্রযোজক ধাতু পড়বো, জি স্যার। ক্রিয়ার অধ্যায় যখন পড়বো তখন মানে প্রযোজক ক্রিয়া পড়বে, মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, ওখানে ওই নামটা ব্যবহার করবো যে নিজন্ত। নিজন্ত মানে প্রয়োজক। অন্যকে যখন কোনো কিছুতে প্রয়োজনা করা হয়, অন্যকে যখন নিযুক্ত করা হয় কোনো কাজে, নিজন্ত অর্থ তাই, অন্যকে নিযুক্ত করা। এরপরে বাকি আছে তৎযোগ অবধি। দেখো ত থাকলে দ হচ্ছে, মার্কার করি ত। তদ্বধি, অদ্যাবধি আর তদ্বধির কথা বুঝছো? অদ্যাবধি মানে আজ পর্যন্ত, আর তদ্বধি মানে সেই পর্যন্ত। তদ্বধিতে কিন্তু আকার হওয়ার সুযোগ নাই, কিন্তু অদ্যাবধিতে আকার হবে কেন কেউ বলতে পারবে? অদ্য যোগ অবধি। অদ্য না, এটা অদ্য। অদ্য স্যার, অ যোগ অ আ হবে। হ্যাঁ, অদ্য যোগ অবধি, সুতরাং আ হবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা আচ্ছা, আরেকটা শব্দ বলো তো। এই অন্য কোনো গতি নেই, কিন্তু অন্য কোনো গতি নেই না বলে ওই শব্দটিকে আমি সমাসবদ্ধ করে কি শব্দে পরিণত করতে পারি এবং তার বানান কি হবে? স্যার অজ্ঞতা। অগত্যা। না, অগত্যা তো হঠাৎ, অগত্যা মানে হঠাৎ, আচ্ছা। সাডেনলি। গত্যন্তর একটা শব্দ আছে, বলো তো গত্যান্তর হবে কিনা? জি স্যার হয়। গতিযোগ অন্তর। গতিযোগ অন্তর। তাহলে কি হবে বানান? গত্যান্তর। গত্যান্তর রশ্মি আর হয় আকার হবে কিনা? জি স্যার, গত্যান্তর। স্যার রশ্মি। না স্যার, গত্যান্তর হবে। রশ্মি আর আকার হবে না স্যার। অ মিলে গত হয় যফলা দন্ত নয়তো যফলা আর অ হবে স্যার, আকার হবে না। আকার হবে না, কেন হবে না? কারণ গতিযোগ অ আছে। গতিযোগ অ আছে, ওখানে যফলা হবে আর অ হবে। শোনো, আমি কিন্তু সন্ধির মাধ্যমে কিন্তু বানানের বিরাট একটা অংশ শেষ করে যাচ্ছি, পরে কিন্তু আমি বানানে উল্লম্বন ধর্মীতে অবলম্বন করব, কারণ অত টাইম কিন্তু এখানে আর নেওয়ার সুযোগ হবে না। তোমার বেজ এখানে বানানের, তাই আমি এখানে এত কথা বলছি। কথা বুঝতে পেরেছো কিনা? বানানটা তুমি খালি মুখস্থ না, তুমি শব্দ পেলে সেই শব্দের সঠিকতা আছে কিনা ভুল আছে কিনা তুমি নিজেই বিচার করে ফেলতে পারবে, কারণ তোমাকে সেই স্বরলিপি শেখানো হচ্ছে। সুতরাং প্র্যাকটিস কিন্তু থাকতে হবে, এবং
আমি সবসময় শিক্ষার্থীদের বলি তোমাকে প্রায়োগিক হতে হবে, তুমি জানবে এবং সেটিকে ভিন্ন অর্থে ভিন্ন জায়গায় কাজে না লাগুক তোমার প্রয়োগ করবে, প্রয়োগ করতে হবে। তজ্যোগ অন্ত তদন্ত, সৎযোগ আনন্দ, এই যে এটার কথা বলেছিলাম। এখন যদি তোমার কোশ্চেন আসে সদানন্দ কোন প্রকারের সন্ধি, তুমি যদি শুরুতেই তৎসম স্বরসন্ধি দেখেই দাগ দাও হবে, পরে দেখতে হবে যে তৎসম ব্যঞ্জন সন্ধি আছে কিনা, এবং পুনরায় যে অপশনে ক ও খ বা খ ও গ দুটোই এমন আছে কিনা। স্যার গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু। একবার বুঝাতেন স্যার, ক্যামেরাটা কিছু দেখতে পারেন না, বুঝি নাই স্যার। কি বলো? আমি হ্যাঁ, যে বোঝনি সেটা বুঝছি তাকে বোঝাতে হবে, কিন্তু অন্য একজন কি বলতে চাচ্ছিলে? আমি একটু রিফ্রেশ করে নিই, লেখার জায়গাগুলো বের করে নিই। এখানে দেখো শব্দটি সদা মানে সব সময়, যোগ আনন্দ। এবার কি হবে, কোন সন্ধি হবে? বাংলা স্বরসন্ধি। না, কেন বাংলা স্বরসন্ধি? তৎসম স্বরসন্ধি। স্যার তর্জম ব্যঞ্জন। ও তৎসম স্বরসন্ধি। জি স্যার, দুটো আর আছে। বাংলা স্বরসন্ধিতে তো একটা আ লোপ হয়, এবং যেখানে আ লোপ হয় না তার জন্য আমি দুটো শব্দ বলেছিলাম, শাকারি আর রূপালী। সরি স্যার, মনে পড়ছে। হ্যাঁ, এটা তৎসম স্বরসন্ধি। আর এই তটা দতে পরিণত হয়ে এই আকারটা যুক্ত হয়ে, খেয়াল করো, এই আকারটা যুক্ত হয়ে এখানে দা হয়েছে। এই তটা ব্যঞ্জন রূপে আছে। কোন রূপে? তয়ের বসন্ত রূপ। এই ব্যঞ্জন আর এই স্বর, ব্যঞ্জনের স্বরে ব্যঞ্জন সন্ধি হয়েছে, তার মানে এবার সদানন্দ হয়েছে তৎসম ব্যঞ্জন সন্ধি। এবার যে জিজ্ঞেস করেছিলে বুঝতে পেরেছো কিনা? স্যার আমি স্যার গতি প্লাস অন্তরের কথা জিজ্ঞেস করছিলাম, আমি ও গত্যন্তর সরি, গতিযোগ অন্তরের কথা। গতি আছে কি রস্যিকার? স্যার রশ্মি আর অ মিলে আ হয়েছে রস্যি স্যার। আর অ, তার মানে রস্যির পরে রস্যি ভিন্ন অন্য স্বর উভয় মিলে জফলা হয়, তাহলে ততে জফলা হবে এই ততে। আর এই অ তো আকার না, এটা অ আছে, সুতরাং এর সাথে এটা মিশে আছে। যদি গতিযোগ আন্তর করতে দেন গত্যান্তর হতো, কিন্তু তাই কি সম্ভব? না স্যার। এই জন্য গত্যান্তর হবে না, হবে গত্যন্তর। ঠিক আছে, জি স্যার, বুঝতে পারছি। তুমি যদি বোঝো তাহলে তুমি প্রত্যহের সন্ধি প্রত্যহের সন্ধি বিচ্ছেদ কি হবে? প্রত্যহ না প্রত্যাহ স্যার? হ্যাঁ, এবার বলো প্রত্যহ না প্রত্যাহ কি হবে, বলো, তুমিই বলো। প্রত্যহ হবে স্যার, মানে প্রতিদিন স্যার, নিয়মিত। এটা কি আকার হবে? না স্যার। আকার হবে না, কারণ এই যে প্রতিযোগ অহ। জি স্যার, এটাই স্যার। জি স্যার। এবার বুঝতে পেরেছো? জি স্যার, আমি বুঝতে পারছি, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, প্রতিযোগ অহ, আহ নয়। ঠিক আছে, তাহলে এই জন্য অত্যন্ত নয়, কিন্তু কি আ প্লাস আটা আরেকটু বুঝাই দেন। আ প্লাস আকার কোনটা? সরায়া প্লাস সরায়া, তৎসম আর বাংলাতে অনেক মানে তৎসমার বাংলাতে বলা হয়েছে যে বাংলা তখনই হবে যখন ওখানে একটা স্বরধ্বনি লোপ হবে। খেয়াল করো, ধ্বনি যোগ এক, তুমি করবা কি ধ্বনিক, ধ্বনিক, তাই না? আমি প্যারালাল উদাহরণ আনছি, খেয়াল করো, প্রতিযোগে এবার কি করবা, প্রতীক করবা, এবার করবা প্রত্যেক। তাহলে উপরেরটা হচ্ছে বাংলা স্বরসন্ধি। কেন? দেখো এই একারটা লোপ হয়ে শুধু রস্যিকারটাই বসে গেছে এই যে, ঠিক আছে? এই একারটা কোথাও কোনো ভূমিকা পালন করেনি, একারটা লোপ হয়ে রস্যিকারটা বসে গেছে, ধ্বনিক। কিন্তু এখানেও গঠন একই রকম ছিল, রস্যি আর এ, কিন্তু উভয় মিলে রস্যি আর এ মিলে কি হয়েছে, জফলা। আর এই এটা কার রূপে বসেছে এই যে, তার মানে কিন্তু কেউ লোভ হয়ে যায় নাই, খেয়াল করেছো? কি বলো? না, অন্যদিকে কথা হচ্ছে, আমার মনে হয় অন্যরা কেউ অন্যদিকে কথা বলছো।
স্যার অনেকে আনমিউট করে রেখে কথা বলতেছে সাইডে, তো সবাইকে যদি একটু মিউট করে দিতে বলেন। কন্ট্রোল অফিসার কন্ট্রোল থেকে যদি মিন করে করে দেয় তাহলে তো আমার আর এই হবে না। স্যার আমরা নিজেরাই কথা বলে যদি নিজেরাই বন্ধ করি তাহলে হ্যাঁ, সচেতন ভাবে তো এটা তো, হয়ে যায়। তোমরা এখন তো ম্যাচিউরড স্টুডেন্ট সবাই, অনার্স করছো। একজনে তার একজন বন্ধ করতে হবে কেন? হ্যাঁ, আমি কথা বলছি একটু জন নিজেই বন্ধ করে রাখি। যখন কথা বলবে তখন মিউট করে নিয়ে বলো, আর আসলে মিউট থাকবে সব সময়, যখন আমার সাথে কন্টাক্টটা হবে তখন আনমিউট করে নেবে। যে রশ্মিকার এই যে বলেছিলে যে স্যার স্বরধ্বনি বাংলা এবং তৎসমটা বুঝতে পারছি না, এখন বুঝতে পেরেছো? তুমি সন্ধি করে বিচ্ছেদ জায়গা থেকে যখন সন্ধিবদ্ধ হবে তখন দেখবে যদি কোনো স্বর লোপ হয়ে যায়, উঠে যায়, আর একটা স্বর রয়ে যায়, তাহলে বুঝতে হবে এটা বাংলা স্বর সন্ধি হয়েছে। আর তৎসম স্বর সন্ধির ক্ষেত্রে স্বর একটা লোপ হয় না, পরিবর্তন হয় এবং একটা রয়ে যায়, এরকম হয়। এই গেল এইখানে। এখন তুমি যদি বলো আয়ের ক্ষেত্রে, আয়ের ক্ষেত্রে আমরা দুটো শব্দের কথা বলেছিলাম, শাখা যোগ আরি শাখারি, রূপা যোগ আরি রূপালী। এখন এখানে একটা আ লোপ হয়েছে, কিন্তু কোন আটা লোপ হয়েছে এটা আমরা বলতে পারছি না, যার কারণে বলছি লাল কালি দিয়ে দিয়েছিলাম, বলছিলাম এই দুটো শব্দ মুখস্থ করবে। আচ্ছা, পূর্বে এই স্লাইডও দেওয়া হয়েছে আমার কথার সাথে মিলিয়ে, স্লাইডটা কি বলে ওটাকে, পিডিএফ ফাইল দিয়েছি। মিতালির ক্ষেত্রেও তাই, মিতা প্লাস আলী। না, মিথ্যা নয়, এটা মিতালির ক্ষেত্রে মিতা যোগ আলী, এটা আমি বলতে পারবো না তোমাকে যে এটা বাংলা সন্ধি বা তৎসম সন্ধি, এটা বলার সুযোগ নাই এখানে, কারণ এটা তো আমার, এটা আর আ মিলে আকার হচ্ছে। সুতরাং এটা তৎসম সন্ধির নিয়মের সাথেও আছে, বাংলা সন্ধির নিয়মের সাথেও আছে, কিন্তু বাংলা তৎসম সন্ধিতে হচ্ছে দুইটা মিলে আকার হয়ে যায়, আর বাংলা সন্ধিতে বলা হচ্ছে একটা লোপ হয় আর একটা আর হয়ে যায়, মানে দুইটাই একই সূত্র, দ্বন্দ্ব তৈরি করে দেয়। সুতরাং ওই দুটো শব্দ যেহেতু বইয়ে দেওয়া, আমি তাই বলেছিলাম শাখারি আর রূপালী, এই দুটো মুখস্থ রেখে তোমরা বাংলা ব্যঞ্জন, বাংলা কি স্বরসন্ধির দিকে বলো, আর বাদ বাকি এভাবে যদি আসে সেটা তৎসম স্বরসন্ধির দিকে তোমরা বলে দিতে পারবে। শাখারি আর মিতালির বাংলা স্বরসন্ধি শাখারি আর রূপালী ছিল ওখানে। জি স্যার। শাখারি আর রূপালী এটা বাংলা স্বরসন্ধি। জি স্যার। পরেরটা প, শুভ যোগন্ত, একবারে প্রথম দিকে দিয়েছিলাম, দেখো পটা বতে পরিণত হচ্ছে না, তার মানে আমরা এই নিয়মের 5টা ব্যঞ্জন পেয়েছি এবং তাদের বর্গের তৃতীয় বর্ণ পরিণত হয়। আচ্ছা বলতে পারবে এই 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 কয়টা মানে ঘোষ কোনগুলো আর অঘোষ কোনগুলো? অতটা তো বলছে অঘোষ, আর গজরদা ব হচ্ছে ঘোষ। এখানে সবই অঘোষ স্যার। কিন্তু এদের মিল আছে কোন দিক থেকে? অল্প প্রাণ অপ্রাণতার দিক থেকে। উভয় অল্প প্রাণ, উভয় অল্প প্রাণ, উভয়ই অল্প প্রাণ। গুড, হ্যাঁ ঠিক আছে, তাহলে আমাদের ওই দিকের ধারণাটাও আরো স্পষ্ট হলো। ঠিক আছে, আমরা এবার ওই দেখো স্বরে আর ব্যঞ্জনেতে কিন্তু ওখানে একসাথে নিয়ে আসছি, 5টা ছিল, 5টা দিয়েই আমরা স্বরে ব্যঞ্জনে শেষ করেছি। এইবার আমরা যাচ্ছি ব্যঞ্জনে। ব্যঞ্জনে একটু ডিফিকাল্ট হবে কিন্তু এবার, একটু ডিফিকাল্ট হবে। প্রথমত একটু বুঝিয়ে নি, দেখো এখানে তো তয় হর্ষ আছে, নিশ্চিত ব্যঞ্জন আছে, এটা বুঝতে পেরেছো তাই না? সৎ, কিন্তু এই চিন্তায় রস্বীকার আগে, কিন্তু এই রস্বীকারটা কোন জায়গায় বলতো? চয়ের পরে। তার মানে যোগ চিহ্নের পরে কি আছে? ব্যঞ্জন আছে। তার মানে কার চিহ্ন যদি থাকে তাহলে ওই কার্ডটা যে ব্যঞ্জন ধারণ করে, ওই কার্ডটা মূলত ওই ব্যঞ্জনের পরেই উচ্চারিত হয় বা পরেই বসে। এই ধারণা আর তোমাদের বোধহয় ভুল হওয়ার কথা না। স্যার আরেকবার বলেন। বলছি যদি কোনো ব্যঞ্জন কোনো কারকে ধারণ করে, এই যে কে, ওই এক কার্ডটা মূলত ওই ব্যঞ্জনের পরেই থাকে, আগে নয়। এটা মূলত এই কার্ডটা ওই ব্যঞ্জনের কোথায় থাকবে? কে, কটা আমার আগে আসে, এটা থাকে পরে। আমরা এই কথা কিন্তু মধ্যস্বরগম পড়ার ক্ষেত্রে পড়েছিলাম, মনে হয় দেখো। জি স্যার, এটা জানি। ওই যে গ্রাম বলেছিলাম যে কোন স্বর আসছে, মনে আছে?
এই যে মধ্য সরাগম আসছে, গেটা আগে দেখা গেলেও এটা কিন্তু গ এর পরে। আগে আমার কণ্ঠে গ আসে, তারপরে এ আসে। এখানেও শুধু এ কার না, রস্বীকারের ক্ষেত্রেও তাই, যে কোনো কার ব্যঞ্জন ধারণ করলে ওই কারটা ব্যঞ্জনের পরেই থাকে। এইবার কথা হচ্ছে চ ছ নিয়ে আমরা শুরুতেই ত দ এর পরে চ ছ থাকলে ত দ স্থানে, খেয়াল করো, ত দ স্থানে চ হয়, কিন্তু চ অথবা ছ দুটোই কি হয়, রয়ে যায়। জিনিসটা বুঝছো কিনা আবার দেখো, ত দ এর পরে যদি চ ছ থাকে, ত এরপরে চ ছ আছে, তাহলে এই চ ঠিক থাকবে, কিন্তু পূর্বের চটা কি হবে, চটে পরিণত। পূর্বের তটা চটে পরিণত হচ্ছে। সৎচিন্তা, উচ্চারণ, চ ঠিক থাকছে। এইটা কিন্তু আসে। শরৎচন্দ্র এইভাবেই সঠিক হয় সন্ধি করে, কিন্তু শরৎচন্দ্র কিন্তু এই দুটোই একবারে লিখতেন, সন্ধি করে না লিখতেন। কেমন? অনেকটা পরাগতর মতো স্যার। হ্যাঁ, এটা পরাগত, অনেকটা পরাগত না, পরাগতই, এটা পরাগতই। অর্থাৎ ব্যঞ্জন সন্ধি, বাংলা ব্যঞ্জন সন্ধিতেও যেমন সমীভবনের নিয়ম প্রযোজ্য, এ জায়গায় সমীভবনের নিয়ম প্রযোজ্য পরিপূর্ণরূপে। তোমাকে এখান থেকে উদাহরণ তুলে দিয়ে বলতে পারে কোন ধরনের ধ্বনি পরিবর্তন, কোনো বিষয় না। সমীভবন এবং পরাগত সমীভবন, এই যে তোমাদের যে পরাগত সেন্সটা এখন পরিচ্ছন্ন একেবারে, আমার আসলে খুব ভালো লাগছে যে এখন আর কোনো দ্বন্দ্ব থাকছে না। পর ঠিক আছে, পরাগত, তাই না? পর ঠিক স্যার আছে। একটা কোশ্চেন ছিল। বলো। স্যার এখানে বলা আছে ত বা দ এর পরে চ বা ছ, এটা কি মানে এরকম যে ত এর পরে চ, না নাকি না ত না এর না পরে না চ না বা ছ? না 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 না, এরকম না, এরকম না। যথাক্রমে লেখা থাকতো তাহলে, এরকম না। এই দুইটার যে কোনোটা থেকে এই দুইটার যে কোনোটা থাকতে পারে। সেক্ষেত্রে এই ত, তাহলে কি স্যার ত এর হ্যাঁ বলো। স্যার ত এর পরে কি তাহলে চ বা ছ যে কোনো একটা থাকলেই চলবে? হ্যাঁ, যে কোনোটা থাকতে পারে। আবার দ এর পরেও চ ছ যে কোনোটা থাকতে পারে। সেক্ষেত্রে ত বা দ যেই থাকুক সে পরিণত হবে চতে। জি স্যার, ওই বুঝতে যে পারছি স্যার, থ্যাংক ইউ। শুরুতে যে নিয়মটা পড়েছিলে যে চ ছয়ের পরে ওই যে একচ্ছত্র পরিচ্ছদ, ওখানে এইখানে সেই উদাহরণটা আসবে। ওই জায়গায় একটা বিপদ ছায়া উদাহরণ নিয়েছিলাম না, জি স্যার। এইবার সেটাকে আমরা পাবো এখানে। ওই যে ছ থাকবে না দ এর পরে, দেখবা এবার। জি স্যার। জি স্যার। এবার ত এর পরে দেখি আমরা ছ নিয়ে নিই। এই দেখো, ত এর পরে ছ নিয়েছি। তোমার প্রশ্নের উত্তর এবারই চলে এসেছে স্যার। নাকি? জি স্যার, ক্লিয়ার স্যার, হ্যাঁ, থ্যাংক ইউ। যথাক্রমে শব্দটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ, খেয়াল করে তো সেটা। যথাক্রমে যদি হতো তাহলে তাই হতো, কিন্তু তাই নয় কিন্তু, না? আচ্ছা, জি স্যার। তাহলে এবার তৎছবি, তৎ যোগ ছবি, তৎছবি। উদ্যোগ ছেদ, উচ্ছেদ। এখন কথা হচ্ছে এই জায়গাটায় তোমাদের একটু যেটা মনে রাখতে হবে, ধরো এখানে তদ হয়ে বসতে পারে তোমার লেখার সময়, সেটা কিন্তু আমার আর কোনো উপায় নাই। কারণ ওই দয় হসের উচ্চারণ আর তোমার কাছে দয় হসের উচ্চারণ প্রায় একই রকম কিন্তু হয়ে যেতে পারে। তুমি যদি রেখে তদ যোগ ছবি লেখো, তাহলে কিন্তু মানে হবে না, এটা দয় হস না, এটা তয় হস। এখানে ভুলটা হয়। এখানে কিন্তু ভুলটা হয়ে যাবে। আমি মানে ভুল যেখানে হয় স্টুডেন্ট লাইফে আমাদেরও তো হতো, তাই আর কি বলে দিতে পারছি ভালো করে। আচ্ছা, এখানে কিন্তু এই ভুলটা তোমার হয়ে গেলে আর এই যত পরিশ্রম করেই পড়াই না কেন, কোনো উপায় কাজ হবে না। তুমি সেটা তয় হস দেবে না দয় হস দেবে, দুটোরই কিন্তু পরিবর্তন একই রকম চয়ের ক্ষেত্রে, খেয়াল করেছ? এইখানে কিন্তু আর নিয়মের কোনো কাজ হচ্ছে না। বিপদ যোগ চয়, বিপদ চয়, তাহলে দ দিয়ে কিন্তু বেশি শব্দ নাই। বিপদ যোগ ছায়া, বিপদ ছায়া, হয়েছে? দ চতে পরিণত হয়ে যাচ্ছে, আর ওদিকে দ চতে হলো, কিন্তু উপরে ত চতে, সবই চতে পরিণত হয়। এই শব্দগুলো কিন্তু সন্ধির জন্য কি বলে, বানানের জন্য গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে শরৎচন্দ্র বানানটা এইভাবে সঠিক, কিন্তু আমাদের সাহিত্যিক শরৎচন্দ্র কিন্তু এভাবে লিখতেন না।
উনি কিন্তু এই শরৎ আর চন্দ্র তোমরা দেখবা চন্দ্র একসাথেই এভাবে লিখবেন, শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র ওদের একেবারেই নাম এবং তারপরে চন্দ্র এভাবে যুক্ত হতো। কিন্তু শরৎচন্দ্র এই নামটা তার মিডিল ওয়ার্ড হতে পারতো, মিডিল নেম, কিন্তু সেভাবে না হয়ে চন্দ্র একসাথে যুক্ত করে দেওয়া, সে সেইভাবে করেছেন। তাহলে হলো কিন্তু বিপদ ছায়া হলো, সৎযোগ চরিত্র হলো। এখন পারবে, বলতে চাচ্ছি যে যদি দ হবে না তয় হস হবে, সেটা যদি মনে না রাখতে পারো তাহলে তোমার কাজটা হচ্ছে তুমি ওই নিজের দুইটা শব্দ মনে রাখবে এখানে দ দিয়ে আর সব ত দিয়ে। একটা বিপর্যয় মানে দ দিয়ে শুধু বিপদের সম্ভাবনা আছে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, শুধু বিপদ বোধহয় স্যার। আর সব জায়গায় তো এটা ভালো হয়েছে স্যার। একটা প্রবলেম স্যার। একটাই দাও। হ্যালো হ্যাঁ, আমি শুনছি, বলো। স্যার, এই যে তৎছবি যেটা বললেন যে স্টুডেন্ট লাইফে মিস্টেকটা হয় বেশি, সেটা একটু আরেকবার রিপিট করলে ভালো হতো। তৎছবি হ্যাঁ হ্যাঁ, বলতে চাচ্ছি যে এই ততে যে খণ্ড ত, এটা কিন্তু তয় হস, আচ্ছা নট দয় হস। তুমি একে যে করে উচ্চারণ করে পড়ছো এবং এই নিয়মের সাথে সংশ্লিষ্টতার ভিত্তিতে তোমার এখানে কিন্তু দয় হস চলে আসতে পারে, তাই বলছি। কিন্তু সেটি কিন্তু সঠিক হবে না। সতে কিন্তু আসার সম্ভাবনা নাই, তুমি সতে সৎ চিন্তাই দেবে, উতে উচ্চারণ দেবে, শরৎ এবং সৎ, এখানে সমস্যা নাই, কিন্তু তৎ শব্দটিতে এসে সেই সমস্যাটা আছে। কেন আছে? তয়ের পরে এমনি আরেকটা ত উচ্চারণ করতে ওই তটার উচ্চারণ আমাদের অনেকটা ঘোষের দিকে চলে যাওয়ার সম্ভাবনা থাকে, অঘোষ থেকে। তত অঘোষ, ওইখানে তদ এরকম একটা ভাব চলে আসে, সেক্ষেত্রে তোমার ভুল হওয়ার সম্ভাবনা তৎছবিতে অনেক বেশি, তাই বলছি। আর সেটা বলার জন্য আবার বললাম যে তুমি শুধু বিপদের সম্ভাবনা যেখানে, সেখানে শুধু বিপদকেই মনে রাখবে, যে বিপদেই শুধু দ, আর কোনো জায়গায় দ নাই। থ্যাংক ইউ স্যার। এইটা ক্লিয়ার তো এখন, না? জি স্যার, ক্লিয়ার। দেখো, তোমাদের এই যে যতটা ফ্লেক্সিবল ভাবে আমি পড়াচ্ছি এই সন্ধি, আগে থেকে বলেছিলাম মনে হয় এই 3টে সন্ধি গত ব্যাচে যারা ছিল, টোটাল সন্ধিটা প্রথম আমি ওদের সাথে প্রথম যেদিন ক্লাস নিই সেদিন সন্ধি করেছিলাম। আমাকে 1টা মিনিট একটু কথা বলতে হচ্ছে। আদার স্যার। হ্যাঁ স্যার, আমি তো বাসায়। স্যার, কালকে অনলাইনে ক্লাস তো 10টা থেকে আমাদের সরাসরি ক্লাস হওয়ার কথা। এখন আমার তো ডিউটি আছে ওই সময়, পরীক্ষার ডিউটি আছে 8 তারিখে। ডিগ্রি না, ডিগ্রি হ্যাঁ সরাসরি ক্লাস হবে না, ক্লাস হবে অনলাইনে। এখন সেক্ষেত্রে যদি আপনি নিতে পারেন বা কিশোর স্যার নিতে পারে 10টায়, তাহলে ফেরদৌস কানেকশন দিয়ে দেবেন ডিপার্টমেন্ট থেকে। ওটা বন্ধ, আমি বন্ধ, ওটা সমস্যা নাই, টেনশন নাই। ওটা 9:30টা এবং 9টা থেকে পরীক্ষা শুরু, বন্ধ করে দেবো। অনলাইনে তো ওই ক্লাসটা কি অনলাইনে নিতে হবে, তাই কি? হ্যাঁ, আমাদের 12টা 50-এ একটা অনলাইনে ক্লাস আছে মনে হয়, 12টা 50-এ। সেটা তো শনিবার 12টা 50-এ ছিল। হ্যাঁ, শনিবার 12টা 50-এ। হ্যাঁ, ওইটা কিন্তু স্যার ইসে ওই 5তলায় যে এটা থাকবে, কি বলে ওটারে? হ্যাঁ হ্যাঁ, আমি আপনাদের রুটিন দেখে তাহলে নিশ্চিত করছি কিছুক্ষণ পরে। হ্যাঁ, ডেফিনেটলি আমি রুটিন দেখে আপনারা নিশ্চিত করছি। আমি 1টা পর্যন্ত ডিউটিতে থাকবো, তো এই জন্য তো ঠিক আছে স্যার। হ্যাঁ, আচ্ছা, দেখো কি কি কথা জানো বলছিলে? প্রিভিয়াস ব্যাচে সন্ধি পড়ানোর কথা। হ্যাঁ হ্যাঁ, ওই 1 ক্লাসে সব পড়িয়ে দিয়েছিলাম। তো 1 ক্লাসে সব পড়িয়ে দিলে আসলে তখন তো এইরকম বিশ্লেষণ করে এত জায়গায় পৌঁছানোর সুযোগ ছিল না তখন, কথা বুঝছো? তখন শুধু ওই নিয়মটা পড়ে বললাম যে এই যে উদাহরণগুলো নাও, দেখো এগুলো পড়ে ফেলো। দেখো এইবার, আগের বার এখানে কি ছিল? চ ছ, ওই একই ত দ আছে, এবার শুধু জ ঝ চলে আসছে। তাহলে একটা জিনিস খেয়াল করো, জ ঝয়ের অল্প প্রাণটাই হয়, কিন্তু আগের বার যেমন চ হয়েছিল এবার ঠিক তেমন জ হয়েছে, ঝ না। কিন্তু তোমরা একটা শব্দ বলেছিলে একদিন, একদম প্রথম দিকে একজন, মনে আছে? কুজ্ঝটিকা।
জি স্যার। এইখানে দেখবা সেই কুজ্ঝটিকাকে পেয়ে যাবা। দেখো কোনো সমস্যা নেই, সৎযোগ জন সজ্জন, উজ্জ্বল সঠিক বানানে লাগবে, কারণ ওই যে জল শব্দটা যেটা যেটা আর কি খাওয়া না, যেটা কি বলে জলমান, যেটা জ্বলছে, যেটা সেটিতে ব ফলা লাগে। এই তৎযোগ জন্য কতবার যে আসছে ওইদিকেই তো সেটা দেখেছিলে যে তৎযোগ জন্য তৎজন্য কোন ধরনের সমীভবন মনে আছে? পরাগত সমীভবন নাকি? যাবজ্জীবন, জগজ্জীবন তো আছে। কুজ্যোগ ঝটিকা, কুজ্ঝটিকা। এবার দ দিয়ে দেখো কি আছে, বিপদযোগ জাল, বিপদ জাল, বিপদযোগ ঝড়, বিপদ ঝড়, মানে দতে বিপদই আছে। খেয়াল করছো? বিপদ ঝড়, এটা কিন্তু সবসময় বলেছি শিক্ষার্থীদের যে বিপদের কথাটা কেবল দ, বাকি তুমি সব জায়গায় তয় হস মনে রাখবে। বিপদ ঝড় মানে বিপদের ঝড় আর কি, মানে কি বলে ঝড় যে বিপদ হয়ে আসে, বিপদ জাল। এখন আর কিন্তু কঠিন মনে হওয়ার কথা না, মনে হয় না? এখন তুমি সিস্টেমে কিন্তু শব্দের বানান এবং শব্দ সঠিক হবে কিভাবে সেটি ধরে ফেলতে পারবে। ওইদিকে শুধু শরৎচন্দ্রটা এক জায়গায় হচ্ছে না, সন্ধি করে, সেটা বললাম যে, কিন্তু সঠিক বানানে শরৎচন্দ্র। এটা আমরা এই ব্যঞ্জন সন্ধির একটা পার্ট শেষ করলাম এখানে আর কি। দেখি কি শিখলাম ঘটনাটা, বুঝছো? যে পড়ানোর পরে শিক্ষার্থীদের আবার এটা জিজ্ঞেস করা যে তুমি এটুকু বুঝছো কিনা। আমরা ব্যঞ্জন সন্ধির 2-এ যাব। ব্যঞ্জন সন্ধির জন্য বিরাট অধ্যায় আছে, 3টা ক্লাস আছে আমার ব্যঞ্জন সন্ধির জন্য রেডি করা, একটা আর কি শেষ হলো। এবার দয়ের পরে তালব্য স, কি পেয়েছিলে প্রথমটা? তদয়ের পরে চ, চ ছ জ ঝ, এবার তালব্য স। তদয়ের স্থানে চ হয়, খেয়াল করো, এবার কিন্তু 2 জায়গায় পরিবর্তন হয়ে যায়। তদ যাচ্ছে কোথায়? চতে, আর তালব্য স যাবে ছতে। গুরুত্বপূর্ণ শব্দ কিন্তু সব কয়টা, তোমার সঠিক বানানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, উদ্যোগ শ্বাস, উচ্ছ্বাস, তালব্য স আসছে ছতে। এইবার এটা পরীক্ষায় দিয়েছিল কোন ধরনের স্বরসঙ্গতি, না তোমাদের এই সমীভবন আর কি কোন ধরনের, এটা তো তোমাদের পরীক্ষায় না, কোন একটা ব্যাংকের পরীক্ষায় আসছিল। আমার বন্ধুরা ফোন করছিল ঢাকা থেকে, এটা কি রে, এটা তো বুঝে পাচ্ছি না কোনো ভাবে। কেন, এটা অন্যান্য সমীভবন, দেখো তো বুঝতে পারো কিনা? দুইটাই পরিবর্তন হয়েছে। দুইটাই পরিবর্তন হয়েছে। ওই জায়গায় কিন্তু এই উদাহরণ ছিল না, আমি বোধহয় টেনেছিলাম নাকি জানি না। দেখো দুইটাই পরিবর্তন হচ্ছে, সব কয়টাই অন্যান্য সমীভবনের উদাহরণ, খেয়াল করেছো? দেখো সব কয়টা তালব্য স হয়ে গেছে। এই যে তালব্য স, উচ্ছৃঙ্খল বানানে কিন্তু তুমি সিস্টেমে ভুল করে ফেলবা। উচ্ছৃঙ্খল চ, দেখো 3টে শব্দই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চলচ্ছক্তি, উচ্ছৃঙ্খল, উদ্যোগ শৃঙ্খল, তালব্য স ছতে পরিণত হয়ে যাচ্ছে। নিয়মটা খেয়াল করেছো? বা যোগ চিহ্নের এ পাশ ও পাশ 2 পাশই চেঞ্জ হয়ে যাচ্ছে। তদয়ের পরে, এটা তো আমরা ত নিয়ে বুঝলাম, দেখি দ নিয়ে কি আছে। এখানে দ নিয়ে কোনো উদাহরণ নাই কিন্তু, বইয়ে দেয় নাই, আমি কোত্থেকে দেবো, হয়তো সামনে পড়লে কখনো হতে পারে। চ যাবে ইসে, তদ, কয়টা তদয়ের পরে ড থাকলে ওই তদ ডতেই পরিণত হয়। উদ্যোগ ডিন, উড্ডিন। এখন এই একটা শব্দ আছে, তদ ডতে পরিণত হলো, তদ। দেখো এর পরিবর্তন কত, ঘুরে ঘুরেই তার পরিবর্তন অনেকবার আসছে। ঝামেলাটা আমরা দূর করে ফেললাম। ওই 3টে শব্দ খুব গুরুত্বপূর্ণ, মনে রাখতেই হবে। এবার তদয়ের স্থানে হ আসলে, এটা আরো গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এটা তদয়ের স্থানে কি হয়? দ থাকে কিন্তু,
ত আর দ যাই থাকুক, আর হয়ের স্থানে ধ হয়। ওই যে ঘোষ মহাপ্রাণ ধ্বনি হ, কিন্তু বিসর্গের ক্ষেত্রে হটা হয় অঘোষ হ, বলেছিলাম মনে হয়। এখানে তো হটা পুরোপুরি থাকছে। উদ যোগ হার, দেখো ত দতে আছে, উদ ত দতে আছে, আর হটা ধতে পরিণত হয়েছে। উদ্যোগ হার, উদ্যোগ ধার না, কিন্তু উদ্যোগ হার, উদ্ধার। প্রত্যেকটা শব্দ দেখো, উদ যোগ ঋত, তাহলে হটা আগে ধতে পরিণত হবে, উদ্ধৃত। উদ্যোগ হত, উদ্ধত। উদ্যোগ ধত নয়, কিন্তু উদ্যোগ হত। তোমার পরিবর্তন পদ, এটা পরীক্ষা আসে, অনেকবার আসছে পরীক্ষায়। পদ যোগ হতি, পদ্ধতি। তৎ যোগ হিত, তদ্ধিত। কি হচ্ছে তাহলে? তটা যাবে দতে, আর এই তদ্ধিত অবশ্য এখানে হওয়ার কথা না, তদ্ধিত উপরে হওয়ার কথা। এটা দ দিয়ে না, কিন্তু তৎ যোগ হিত, এটা ত দিয়ে, বুঝছো? এটা এখানে লেখা হয়ে গেছে কেন বুঝলাম না। এটা কিন্তু ত দিয়ে, দ নিয়ে নয়। দ নিয়ে একটা পদ যোগ হতি, পদ্ধতি। তাহলে তুমি নিয়মটার পরিবর্তন দেখে নিয়ম দেখে কি পরিবর্তন করবা, না একটা শব্দ রেখে সেই পরিবর্তনটাকে তুমি মাথায় রাখলে? এই কারণেই এখানে সন্ধি বিচ্ছেদ পড়তে হয়, এবং শব্দটাকে সংযোগ করে কণ্ঠস্বরের সাথে একটু মিলিয়েও নিতে হয় কখনো কখনো। তুমি যখন পদ্ধতি পড়বা, পদ যোগ হতি, পদ্ধতি, এবার নিয়মটা কি? দ যদি হস থাকে দই থেকে যায়, তারপরে হ থাকলে হটা ধতে পরিণত হয়। এই কথা বুঝতে পেরেছো কিনা দেখো তো। তাহলে একটু সহজ হবে। এবার ত এর পরে ল থাকলে ত এর স্থানেও ল হয়, ল তখন দীপ্ত হয়, এটাও সমীভবনে চলে যাবে। ত এর পরে ল থাকলে ল ত ল হয়। উদ্যোগ লাস, উল্লাস। উদ্যোগ লেখ, উল্লেখ। উদ্যোগ লিখিত, উল্লিখিত। এই জায়গায় একটু কথা আমাকে বলে রাখা উচিত। আমি জানি না কেন এই শব্দ দুটোকে উল্লিখিত শব্দ ঠিক হয় আর উল্লেখিত কেন ঠিক নয়। আমি এই শব্দের, এই ব্যাকরণের এই নিয়মের সাথে আমার একটু দ্বন্দ্ব আছে। দ্বন্দ্বটা এইরকম, তোমাদের দেখবা যে অনেকেই বলবে এটা, বসেনি, যে উল্লেখ ঠিক আছে আর উল্লিখিত ঠিক আছে, তাহলে আমি উল্লেখ শব্দের সাথে যদি ই তো যোগ করি, এই উল্লেখ তো ঠিক আছে বলছে, এর সাথে ই তো যোগ করলে তো উল্লেখিত হয়, তাতে সমস্যাটা কি? এবং আরেকবার ই তো যুক্ত করলে তো শব্দের কোনো ইসে তোমার কি বলে প্রত্যয়, এদিকে একবার উপসর্গ যুক্ত করেছি, তাই না, আরেকবার প্রত্যয় যুক্ত করেছি, তো এরকম তো অনেক শব্দ আছে বাংলা ভাষায়, তা হবে না কেন? বলছি যে লেখার ক্ষেত্রে আমি উল্লেখিত না বলতে পারি, কিন্তু বলার ক্ষেত্রে তো উল্লেখিত বলতেই পারি, যে আমি যে কথা আগে উল্লেখ করলাম সেই উল্লেখিত কথার প্রসঙ্গে আমি কথা বলছি, আর উল্লিখিত হচ্ছে যে কথা উপরে লিখেছি তার প্রসঙ্গে এই কথা বলেছি, এইটুকুই শুধু অর্থের তফাৎ করলেই তো হয়ে যাচ্ছে। তোমরা কি দেখো তো, কোনো সমস্যা নেই, কিন্তু উল্লেখিত শব্দ সঠিক হয়। এখানে কোনোভাবে আমার কাছে মনে হয় যে কি ধরনের ব্যাকরণিক কট্টরপন্থী চিন্তা নিয়ে চলছে এখনো আমি বুঝতে পারলাম না। আমি তো প্রকৃতি প্রত্যয় এবং উপসর্গ উভয় যোগের মাধ্যমেই এই শব্দ সঠিক আছে সেটা প্রমাণ করে দিলাম। আচ্ছা, তোমাদের আরো একটা শব্দের কথা ওই সময় বলতে ভুলে গেছি, এখন এই যে ধাক্কা দেওয়ার কারণে আর কি মনে পড়ছে। তোমরা একটা শব্দ লেখো, দেখো সকল শিক্ষার্থী তার পরীক্ষায় এই শব্দটা একবার না একবার ভুল লেখেই। তোমরা উপরোক্ত শব্দ লেখো, এটা আর কি সবাই বলে, বুঝছো, যে শব্দটা ভুল হয়ে যায়। তোমরা উপরোক্ত শব্দটা লেখো, কিন্তু শব্দটা আসলে হবে উপরযুক্ত। কিভাবে উপরযুক্ত হবে কেউ কি বলতে পারবা? তোমরা একজন কি আছো?
স্যার উপর যোগ উক্ত এরকম হয়ে কি উপযুক্ত? যোগ এটা উপরই যোগ উক্ত, ও উপরই। উপর যোগ উক্ত এরকম। আমি বলছি এটা এটা সন্ধি বিচ্ছেদ করছে উপরই যোগ উক্ত, কারণ উপরই মানে ওরা ওই সরাসরি উপরে বোঝাচ্ছে যারা এটা করছে। এখন উপরই যোগ উক্ত কি হচ্ছে, এই রস্যিকার আর রস্যকার উভয় মিলে কি হয় বলো তো, কি হয় উভয় মিলে? রস্যকার হয় জ স্যার। হয় স্যার। উভয় মিলে জ ফলা হয়। জ- রস্যি আর রস্যু ভিন্ন স্বর না, রস্যিকারের পরে রস্যি ভিন্ন অন্য স্বর থাকলে উভয় মিলে জ ফলা হয়। জ ফলা পূর্বের ব্যঞ্জনে যুক্ত হয়। পূর্বের ব্যঞ্জন কে? র। রতে জ ফলা দিয়েছি। এরপরে রস্যুটা কি কার আছে? রয় জ ফলা রস্যু, এই হলো এই শব্দটা হয়। কথা বুঝছো? এখন এইভাবে হচ্ছে, কিন্তু র এর সাথে জ ফলা যখনই থাকে তখন র নিজে সংক্ষিপ্ত হয়ে জ কে জায়গা দিয়ে দেয়। এই জন্য র নিজে সংক্ষিপ্ত হয়ে জ কে জায়গা দিয়ে দিচ্ছে, উপযুক্ত হয়েছে। এই হচ্ছে এই শব্দের গাঠনিক বৈশিষ্ট্য। তুমি কোনোদিনও আর কোনো জায়গায় পাবে না যে উপরিউক্ত কি করে উপযুক্ত হয়। এখন আমি তোমাকে সন্ধির মাধ্যমে দেখালাম না। এখন কথা হচ্ছে যে এই যদি হলো হোক, আমার কোনো সমস্যা নাই, আপনি এইভাবে উপরই লিখে উক্ত লেখেন, তাতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যে স্বাধীনতোত্তর লিখছিলাম, মনে আছে? স্বাধীনতা যোগ উত্তর, আমরা যে সূর্যোদয় লিখছিলাম, তাহলে আমরা উপর যোগ উক্ত লিখিয়া উপরোক্ত করলে কি সমস্যা আমার একটু এটা বলো তো। উপর যোগ উক্ত করিয়া যদি এটাকে উপরোক্ত করি, এই যে অ আছে রস্যু আছে উভয় মিলে ও কার হয় নাকি? জি তাহলে কি সমস্যা এখানে, মানে প্রবলেমটা কোথায়? এই শব্দের ভুলটা কি? আমি এই জন্য বলি আমার স্যারদের, না আমি এই শব্দে কোনো ভুল দেখি না। হ্যাঁ হ্যাঁ কয় কি ও পণ্ডিত হয়ে গেছে, না ওটা যদি ধরেন পণ্ডিত হয়ে গেছে তাহলে পণ্ডিত। আচ্ছা তো সঠিক, উপর কথা তুমি তো সবসময় তো উপর ব্যবহার করছো, সে শব্দ নাই কেন? দুটো শব্দই তো আছে। দুটো শব্দই তো সঠিক হতে পারে, তাই না? ঠিক আছে জি স্যার। দেখালাম চিন্তায়, পরিবর্তন যতদিন না আসছে ততদিন কিন্তু উপায় নাই। এত কথা বললাম মূলত ওই উপরিউক্ত অথবা উপযুক্ত মনে রাখবা তাই। কথা বুঝছো? কিন্তু আদতে কিন্তু সঠিক হওয়ার সম্ভাবনা এই উল্লেখিত এবং উল্লিখিত দুটোই সঠিক হওয়া উচিত। কি ব্যাখ্যা আছে তা আমার জানা নাই, এবং মনে হয় সেটা জানা থাকলে সেটা ঠিক তো না। কোনো ধরনের আমি এ ব্যাপারে আমার অনেক স্যারদের সাথে কথা বলেছি যারা ভাষার বোধ নিয়ে অনেক কাজ করে, তারা এ ব্যাপারে কোনো ব্যাখ্যা দিতে পারে নাই। এই শব্দ ভুল বলে চালাইছে, তাই তারা ভুল বলে চালাচ্ছে। মানে আছে না প্রচলিত কিন্তু অশুদ্ধ একটা কথা আছে না, আর ওটা প্রচলিত কিন্তু শুদ্ধ। মানে এই ভুলটা প্রচলিত ভুল। উল্লেখ্য, উদ্যোগ লেখ্য, উদ্যোগ লঙ্ঘন শব্দগুলো একদম একই নিয়মে গঠিত হচ্ছে। তাহলে ত থাকলে ল থাকলে তটা লতে পরিণত হয়। এই এখান থেকে গুরুত্বপূর্ণ শব্দ এই যে এই পদ্ধতি এবং উদ্ধৃত এই শব্দগুলো খুব গুরুত্বপূর্ণ। তোমার পড়তে পড়তে এগুলো সব হয়ে যাওয়ার কথা। খুব বড় নিয়মের দিকে এসেছি। অঘোষ অল্প প্রাণ, তার মানে প্রথম ধ্বনি। এরপরে যদি ঘোষ ধ্বনি অর্থাৎ তৃতীয় চতুর্থ বর্ণ আর জ র এরা থাকে, তাহলে পূর্বে বর্ণটি ঘোষ অল্প প্রাণ বা তৃতীয় বর্ণে পরিণত হয়। তুমি এটিকে কিন্তু এবার ওই যে প্রথম ব্যঞ্জনে না পড়ে ব্যঞ্জনে স্বরে যে নিয়মটা হয়েছিল মনে আছে, দিগ্যোগ অন্ত দিগন্ত, ওটার সাথে মিলিয়ে ফেলবে। কিন্তু ওখানে কিন্তু যোগ চিহ্নের পরে ব্যঞ্জন না স্বর থাকতো, মনে আছে? আর এখানে কিন্তু যোগ চিহ্নের পরে স্বর না, কি থাকবে? ব্যঞ্জন। দেখো পার্থক্যটা ধরতে পেরেছো কিনা? দিগ্যোগ অন্ততে কি হচ্ছে? দিক যোগ অন্ত, যোগ চিহ্নের পরে কি আছে? স্বর। স্বর কিন্তু এখানে বাঘ যোগ যন্ত্র, যোগ চিহ্নের পরে কি স্বর আছে? ব্যঞ্জন আছে স্যার। হ্যাঁ, তার মানে এটা ওই নিয়মের সাথে যাচ্ছে না। ধরন পরিবর্তন একই, কিন্তু এটা ব্যঞ্জনে ব্যঞ্জনে আর ওটা ব্যঞ্জনে স্বরে। এবার যদি এবার যদি এই শব্দ দিয়ে বলে বাগযন্ত্র, বাগবিধি, হ্যাঁ, দিগন্ত, বাগধারা, কোনটি ব্যঞ্জনে স্বরে গঠিত হয়েছে তোমরা কি ধরতে পারবে না? খেয়াল করো, কোনটি ব্যঞ্জনে স্বরে গঠিত হয়েছে? এই তিনটা দিয়া ওইখানে একটা দিল, তাহলে এই তিনটা তো ব্যঞ্জনে ব্যঞ্জনে।
ওইটা ব্যঞ্জনে স্বরে। তার মানে তোমাকে জেনে কতটা উচ্চতর দক্ষতায় পৌঁছে যে তোমাকে অ্যান্সার দিতে হচ্ছে, খেয়াল করেছো? জি স্যার। অর্থাৎ খালি জানলে হবে না, প্রয়োগটাই চিন্তাধারায় সেখানে এই ব্যাপারটা ঘটবে। হুম, স্যার, জি স্যার। পরিবর্তনটা একই রকম হচ্ছে না ওখানে আর এখানে? হ্যাঁ পরিবর্তন তো একই, তোমার সূত্র তো ওই কথাই বলেছে যে বর্গের প্রথম বর্ণ তৃতীয় বর্ণেই পরিণত হয়, হ্যাঁ, প্রথম বর্ণ, দ্বিতীয় বর্ণ। কথা তো একই, কিন্তু জি ওখানে শুধু হলো ওই ওখানে স্বরে প্রথম ব্যঞ্জনে আর একটা হ্যাঁ, ব্যঞ্জনে। ব্যঞ্জনে ব্যঞ্জনে পার্থক্যটা বুঝতে পেরেছো এবার? জি স্যার। আচ্ছা, তাহলে এই শব্দগুলো তো তাহলে আর মনে হয় সমস্যা নেই, বাঘ জাল সবগুলোই আছে এর ভিতরে। এর ভিতরে শুধু ওই যে জটা জ এখানে ওই আলাদাভাবে জ্বর হওয়ার কথা না বললেও তাতে হতো, সমস্যা নাই। আমরা শুধু ওইটুকুই এখানে নিলাম যে ওই কটা এই পাশে আছে, প্রায় সব শব্দেই ক, এই কয়টা সব ক, এই কয়টা সব ট। ষড়যোগ যন্ত্র, ষড়যন্ত্র। তাহলে ওখানে যে ষড়যোগ আনন ছিল, ওখানে কিন্তু ষড় ছিল, আর এখানে ষড়যোগ যন্ত্র অর্থাৎ ব্যঞ্জন আছে। উদ্যোগ ঘাটন, উদ্যোগ যোগ, হ্যাঁ, উদ্যোগ, উদ্বন্ধন মানে ফাঁসি, গুরুত্বপূর্ণ শব্দ। এটা খুব গুরুত্বপূর্ণ, সন্ধি বিচ্ছেদে লাগবে এটা। তোমার এটা উদ্যোগ দম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, কথা বুঝছো? কিন্তু খেয়াল করো, তটা পরিণত হচ্ছে দতে, আর এই জটা, এই যে জ আছে, উদ্যোগ দম যেন না হয়, উদ্যোগ জম। তারপরে তৎ যোগ ভব, খেয়াল করো, দ আছে বিদায় তোমার এখানে তর পরে দ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু তুমি পড়ে এসে এতক্ষণে বুঝেছো যে দটা শুধু বিপদের ক্ষেত্রেই আছে, এখানে কিন্তু তৎযোগ ভব, তদ্ভব। তুমি কিন্তু এটাকে তৎযোগ ভব করতে পারবে না, বুঝছো? এরকম করলে কিন্তু সেটি সন্ধি হবে না। টার্গেটটা হচ্ছে বর্গের কি প্রথম বর্ণ, দ কি বর্গের প্রথম বর্ণ না। এবার মনে হয় কথাটা বুঝতে পেরেছো আবারও নাকি? দ কিন্তু বর্গের তৃতীয় বর্ণ, তৃতীয় বর্ণ। এখানে বর্গের প্রথম বর্ণ আছে, তৎযোগ রূপ, এখানে দ তে পরিণত হয় সে, কারণ বর্গের তৃতীয় বর্ণে চলে যায়, তৎযোগ রূপ, তৎযোগ গিরণ, উদ্যোগ গিরণ, উদ্গিরণ। তাহলে আর তো সমস্যা হচ্ছে না। দুইটা গুরুত্বপূর্ণ শব্দ, ওই এর আগের দিন এই যে যেভাবে দেখালাম, আগের দিন দেখাইছি, খালি এই কটা মনে রেখো, উদ্যোগ উদ্যম এগুলো মনে রেখো, বুঝছো? আর এখন একটু এই তোমাদের বুঝিয়ে কথাটা বেশি বলতে হচ্ছে, এই। তাহলে যাও, আমরা এগিয়ে যাই, কি হবে না কে জানে। এখানে এখন আরো বেশ কয়েকটা নিয়ম আছে, বিসর্গ নিয়ে আমরা কতদূর এগোবো জানি না। অঘোষ অল্প প্রাণ, ওই প্রথম, এরপরে ওই ও ননম মানে পঞ্চম বর্ণ বর্গে না থাকলে পূর্বে বর্ণটি ঘোষ অল্প প্রাণে পরিণত হয়, ক অথবা নাসিক্য ব্যঞ্জনে পরিণত হতে পারে, অর্থাৎ সেটা গতেও যেতে পারে আবার উতেও যেতে পারে। দেখো, দিক নির্ণয় হতে পারে অথবা দিং নির্ণয় হতে পারে, দুটোই সম্ভব। তবে হয় এটা নাসিক্য, বুঝছো? তজ্জগ মধ্যে। এবার খেয়াল করো, এটা এটা ভুল হয়েছে, এটা কি বলেছে কত? ত খণ্ডত হবে না? এটা হবে এটা না। খণ্ডত হবে, খণ্ডত এটা দ হওয়ার কোনো সুযোগই নাই। কেন বলো তো? প্রথম বর্ণ বর্গের প্রথম প্রথম সরি, বর্ণ আসতে হবে, প্রথম বর্ণ। বর্গের প্রথম বর্ণ আসতে হবে। জি স্যার, তৎ খণ্ডত। একটা মিনিট একটু তোমরা রাখতে হবে।
আমি স্যার ফোন দিচ্ছেন কিন্তু রুটিনটাই তো পাচ্ছি না। কলেজ গ্রুপ, 1 মিনিট একটু লাইনে থাকো। না, ক্লাস তো স্যার 12:50 সম্ভবত, মানে আমার এক্সাক্ট টাইমটা আমি রুটিনটা খুঁজেও পাচ্ছি না। না, ওদের রুটিনটাও তো আমি ওই ছবি করা নাই এবং স্ক্রিনশটও নেওয়া হয় না আর কি। তো গ্রুপে ঢুকছি কিন্তু গ্রুপে পাচ্ছি না ওটা যে কোন অবস্থায় চলে গেছে। পরে বছর ফিরে আবার এখন তো ওই বিজয় দিবস কি বলে এটা, নববর্ষের শুভেচ্ছায় বা হ্যাপি নিউ ইয়ারে ভরে আছে। এখন আপনি প্রস্তুতি নিয়ে রাখেন 12:50 সম্ভব, খুব সম্ভব 12:50, মানে না না কোন রুটিন, না না এটা কলেজ থেকে দিয়ে দেওয়া বাংলা বিভাগের রুটিন একটা, বাংলার একটা অনলাইন ক্লাস 12:50, হ্যাঁ, এবং শনিবার 12:50 এই। হ্যাঁ আমি মোটামুটি 90% এখন নিশ্চিত 12:50। ওটা হচ্ছে ওইখানে রেকর্ড হবে 5 তলায়, পরে নাজমুস সাকিব ওটা দিয়ে দেবে গ্রুপে। এটা 20 মিনিট দেওয়া, 12:50 থেকে 1:10 পর্যন্ত সম্ভবত এই। আর আমি তারপরে হ্যাঁ, তারপরে এক্সাক্ট টাইম আমি আপনাকে জানিয়ে দেবো, ওই ডিউটির ভিতর থেকে যে জানিয়ে দেওয়া হবে। হ্যাঁ আমি তো 9টায় ডিউটিতে যাব, আমার তো 8:30টায় যেতে হবে। হ্যাঁ ওকে, ঠিক আছে। আচ্ছা, কথা হচ্ছে কি, তবে এক্ষেত্রে নাসিক্য ধ্বনি বেশি প্রচলিত, দুটো হতে পারে। এটা দ হবে, হ্যাঁ তোমরা মানে ত হবে, এটা ওই লেখার সময় হয়তো সেইটা পড়ে নাই, এবং সেটার কারণও তোমরা বুঝতে পেরেছো, কোনোভাবেই সেখানে দ হওয়ার কোনো সুযোগ নাই, কারণ বর্গের প্রথম বর্ণ হতে হবে, তাই না? আর এদিকে পরে আছে বাকি তৎযোগময়, মৃৎযোগময়, সব কয়টাই কিন্তু বর্গের প্রথমটা কেন হতে হবে একটু যদি অল্প জাস্ট একটু ডিসকাস করতেন সামান্য। এইবার তো কি ব্যাখ্যা আছে কও, তোমার এবারের ব্যাখ্যায় আর কোনো সুযোগ আমার কাছে নাই, কারণ ওই নিয়মেই ওটা বলছে যে অঘোষ অল্প প্রাণ যদি হয় সেটি বর্গের প্রথম বর্ণই হয়, আর যদি বলতো ঘোষ অল্প প্রাণ তাহলে আমরা তৃতীয় বর্ণে দিতে পারি। ঠিক আছে, স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। এটা কি ভাইস ভার্সা হওয়ার সম্ভাবনা আছে? আচ্ছা ওকে স্যার, দিক নির্ণয়ের ক্ষেত্রে কোনটা প্রাধান্য দেব, দিক নির্ণয় নাকি দিক নির্ণয়? এই যে দেখো, তবে এক্ষেত্রে নাসিক্য ব্যঞ্জনই বেশি প্রচলিত। জি স্যার, সবগুলোতেই নাসিক্য দেখলাম, এর জন্য প্রশ্নটা করলাম। হ্যাঁ সবগুলোতেই নাসিক্য আছে নিচের দিকে, আর ওইখানে ও এবং এদিকে ম, ন ম, এটাই দেওয়াটা বেটার হবে। এটি হতে পারে কখনো কখনো, তাই বলা হচ্ছে যে এটিও সঠিক যদি দেওয়া হয়, তবে বেশি ব্যবহার করা হবে এটা। দুইটা থাকলে নাসিক্যতাই প্রাধান্য পাবে। প্রাধান্য পাবে, হ্যাঁ। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু উদ্যোগ লিখতেন এভাবে, তার প্রায় উপন্যাসে উদ্যোগ এভাবে লেখা, বুঝতে পারছো? কিন্তু আদতে তো আমরা সেটিকে উদ্যোগ হিসেবেই এভাবে লিখছি না। জি স্যার। এখন উনি এইভাবে লিখেছেন আলাদা করে, কিছু করার নাই, তার যে জ্ঞানের জায়গা সেখানে তো
তার ভাষা বোধের জায়গা, জ্ঞান, সবকিছুই বাংলা সাহিত্যকে সৃষ্টি করে গেছে এভাবে। আমরা পরে দেখো উদ্যোগ নয়ন, উন্নয়ন শব্দ সব তো আছে, এই জন্য বলছি যে এটা একটু ভুল হয়েছে এখানে। কিন্তু এখানে দ হয়ে আসবে, কারণ আমরা বলছি তৃতীয় বর্ণে যেতে পারে অথবা নাসিক্যতে যেতে পারে, ঠিক আছে? জি স্যার। ওই সেইভাবে আর কি, ওই তদ মধ্যে হয়তো লিখছি যখন, তখন ওখানেটা হয়ে গেছে। ওটা আমি এডিট করে দেবো পরে, আমাদের দেখি পিডিএফ দেওয়ার আগে বা এখনই বোধহয় ওটাকে একটু এডিট করে রাখলে সুবিধা হয়। ভুলটা থাকলে অব্রতে খণ্ড তো লিখতে জানো তো? আচ্ছা, আমাদের এই পার্ট শেষ হলো। আজকের আমি দেখি কি শিখলামে যাওয়ার, এখানে যাব না, কারণ ওটা পরের দিনে তোমাদের পড়ার পরে বোঝা যাবে। হ্যাঁ, বুঝিনি। স্যার অগ্রতে খণ্ডতা শিফট টি শিফট এইচ না না, টি লিখে কি লিখছো? স্যার শিফট টি শিফট এইচ, মানে বড় হাতের টি আর এইচ না তাতে খণ্ডতা হবে কি? স্যার? সম্ভবত আমি যেভাবে লিখি সেটা হচ্ছে টি দিয়ে ওই যে একের বাম পাশে যে টিকটা আছে না, ওটা দুইবার ক্লিক করলে এটা হয়। কিন্তু হ্যাঁ শিফট, টেরা পাচ্ছি যেটা। হ্যাঁ কিন্তু শিফট টি শিফট এইচ দিলে তো থ হওয়ার কথা, ঠ হওয়ার কথা, ঠ। না স্যার সেটা শিফট, স্যার সেটা তো শিফট টি আর নরমাল এইচ আর কি। আচ্ছা দেখি, তুমি যেটা বলছো সেটা হচ্ছে শিফট টি শিফট এইচ। শিফট টি, স্যার আমি যা শিওর না, হতে পারে আর কি। শিফট টি শিফট এইচ না, যে ঠ হয়েছে। ও আচ্ছা জি স্যার। এটা হলো টি দিয়ে ওই উপরে ওইটা দুইবার, ওই যে দেখো দেখাচ্ছে টি দিয়ে। হ্যাঁ বুঝতে পেরেছি, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। আর কথা হচ্ছে টি লিখে পরে নিচে নেমে নেমে খণ্ড তাতেও নেওয়া যায়। হ্যাঁ সেটাও যায় স্যার। আমি হচ্ছে ফোনের অগ্র কিবোর্ডে আর কি শিফট টি শিফট এই যে এইচ। এইভাবেও নেওয়া যায়, সেটা হতে পারে, কিন্তু সেটা তো আসলে না, পদ্ধতি না। স্যার অভ্র কিবোর্ডে সবচাইতে ইজি হচ্ছে, আমি হচ্ছে রিদমিক কিবোর্ডের অভ্রটা ইউজ করি, ওটা হচ্ছে ক্যাপিটাল লেটারে টি এইচ দুইটা লিখলে এটা হচ্ছে ফোনে, এটা ফোনের জন্য রিদমিকে হচ্ছে এটা হয়। আমি ওইটাই রিদমিক কিবোর্ডে অভ্রতে ক্যাপিটাল লেটারে টি এইচ। জি স্যার, এই যেটা। তাহলে ওটা তো কম্পিউটারে যাবে না হ্যাঁ রিদমিক সম্ভবত, দেখি কম্পিউটারে সেটি যাওয়ার কথা না। রিদমিক কিবোর্ড অভ্র ক্যাপিটাল টি ক্যাপিটাল এইচ, হ্যাঁ তাই তো, সেটাই হয়, কিন্তু কম্পিউটারে সেটি যাবে না, আমরা তো দেখলামই। আচ্ছা, আমরা ত থেকে চলে এসেছি, এবার ত নিয়ে কিন্তু অনেক কথা হলো। এবার চ জ, চ জ অর্থাৎ তালব্য। ত এবং দ অঘোষ অল্পপ্রাণ ছিল এবং ঘোষ অল্পপ্রাণ ছিল। এবার আবার দন্ত দন্ত ছিল ওটা, এবার তালব্য চ জ। এদের পরে যদি নাসিক্য ধ্বনি, এদের পরে নাসিক্য ধ্বনি তালব্য বর্গীয় নাসিক্য হয়। একটু ডিটেলস লেখা যেত, এদের পরে যে নাসিক্য ধ্বনি থাকে সেটি তালব্য বর্গীয় নাসিক্য হয়। যাচ যদি থাকে নাসিক্য ধ্বনি, তাহলে এই চ চ ছ জ ঝ ইয়তে চলে গেছে। নটা কোথায় পরিণত হয়েছে? ইয়তে। লেখাটা স্পষ্ট হয়নি যেটা মনে হচ্ছে না, লেখাটা স্পষ্ট হয়নি মানে, আমরা পেজ লাগাই দেব। হ্যাঁ লেখাটা স্পষ্ট হয়নি মানে আমি আমার মাথা কাজে লাগাই নাই এখানে। এখানে যা আছে তাই বলে দিয়েছি, এই কারণে স্যার এখনো বুঝলে পরে বুঝতে কষ্ট হবে স্যার। এটা একটু লিখে দেবো না? জি স্যার। স্যার এটা এডিট করে দেব। এটা আমার মাথা কাজে লাগাইনি এখানে সম্ভবত। চ জ এর পরে নাসিক্য ধ্বনি থাকলে থাকলে চ জ এর স্থলে নাকি
এটা লিখে দেবো। স্থলে না না তলের স্থলে না, ভুল হয়েছে বড়, থাকলে পরের নাসিক্য ধ্বনি তালব্যবর্গীয় নাসিক্য হয়। এবার ভালো হয়েছে না? খুব ভালো হয়েছে স্যার। দেখো তো তালব্যবর্গীয় নাসিক্য ধ্বনি এবং ইয়র, তাতে কি সমস্যা আছে বুঝতে? যত সহজ করা যায়, ট জয়ের পরে নাসিক্য ধ্বনি থাকলে এটা নাসিক্য ধ্বনি, এটা পরের নাসিক্য ধ্বনি এটা, অথবা ওই নাসিক্য ধ্বনি, সেটা লিখে দিই, তাহলে তোমাদের একটা সুবিধা হবে না? স্যার এতটুকু ঠিক আছে স্যার, সমস্যা নেই। ওই নাসিক্য ধ্বনি না, যাতে ইন্ডিকেটরটা ঠিক থাকে, তাই না হলে ধরো পাঠের সময় একটু ঝামেলা হয়ে যাবে। ওই নাসিক্য ধ্বনি তালব্যবর্গীয় নাসিক্য ধ্বনিতে পরিণত হয়। এইবার একেবারে স্পষ্ট হয়েছে, আর তোমার এদিকে ওদিকে যাওয়ার কোনো সুযোগ নাই। এটা কিন্তু জ এবং ইয় হচ্ছে, অর্থাৎ 9টা ইয়তেই পরিণত হয়েছে সব জায়গায়। এবার দ ধয়ের পরে অঘোষ ধ্বনি থাকলে দ ধয়ের স্থলে অঘোষ অল্প প্রাণ ধ্বনি হয়। অঘোষ অল্প প্রাণ। এবার এতক্ষণ ত দতে গেছে, এবার দ ততে আসছে, খেয়াল করো বিপরীত কিন্তু। এবার ঘটনাটা হচ্ছে ওই পূর্বের যে নিয়মটা, এই নিয়মগুলো কিন্তু একটু ডিফিকাল্ট। এটা কি করে তোমার কাজ হচ্ছে এই জায়গা থেকে, তখন এটা জিজ্ঞেস করছিলাম যে ভাইস ভার্সা হয় কিনা এই জিনিসগুলো। হ্যাঁ 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 ভাইস ভার্সা হয় কিনা, হ্যাঁ বুঝতে পেরেছি। এটা হচ্ছে ওইখানের ক্ষেত্রে আমি তোমার ওই কোশ্চেনটাকে অন্যদিকে নিয়েছিলাম, হয়তো তাৎক্ষণিকভাবে সেটি বুঝতে পারিনি। ঠিক আছে, যে ত থাকলে দ হয়, কিন্তু দ থাকলে ত হয় কিনা, এটা না তোমার কোশ্চেনটা ছিল। এবার কিন্তু ঠিক জি আছে, জি জি জি, অনেকটা এরকম, ওটা রিভার্স করা যায় কিনা। রিভার্স করা যাচ্ছে এবার। হ্যাঁ, তাহলে দেখো এটা গুরুত্বপূর্ণ। খুদ যোগ পিপাসা, এই জায়গাটায় তুমি খুদ দেবে না খুদ দেবে, দয় হর্ষ দেবে না ধয় হর্ষ দেবে, এটা নিয়ে কিন্তু তুমি খুব দ্বন্দ্বে থাকবে। মনে রাখবে এই খুদ শব্দটি ক্ষুধা শব্দ থেকে এসেছে। ক্ষুধা, খুদ, হৃদ, হৃদয়, হৃদ। তাহলে এবার তৎকালে কিন্তু তদ যোগ কাল নয়, তদ। এবার এটা কিন্তু এখন তোমাকে নানাভাবে ওই পূর্বেরটার সাথে মিলিয়ে এবার মনে রাখতে হচ্ছে। তত্ত্ব শব্দ কিন্তু তদ্ভবের মতো নয়। তার মানে এইবার তোমার কিন্তু কিছুটা খেয়াল করো, শব্দকে জাতপাতের ভেদে মনে রাখার জায়গাটা একটু তৈরি করতে হচ্ছে, এবং একটু মুখস্থ জায়গাও মনে রাখতে হচ্ছে। কিছু করার নাই, যে এই শব্দগুলো দ ততে আর ওই শব্দগুলোতে ত দতে, সেটার একটা বিষয় আছে। ওখানে অঘোষ অল্প প্রাণ লিখেই নিয়মটা তৈরি করা ছিল, যার কারণে আমরা দ নিতে পারছিলাম না, কিন্তু এখানে একেবারে দ এবং ধ দিয়েই নিয়ম দেওয়া, তাই না? দ এবং ধ দিয়েই আমাদের এই নিয়মটা তৈরি করে দেওয়া। তাহলে আমরা এগোই। মুখস্থ কিন্তু এই 10 নম্বরটাকে খুব গুরুত্বপূর্ণ করে মুখস্থ রাখতে হবে। এবার দেখো আরেকটা ব্যাপার কি বলতো, যেখানে মূল শব্দে খণ্ডত, আমি একটা আর কি ভাবলাম যে কি করা যায় দেখি, সেখানে সন্ধি শব্দে কি, বিচ্ছেদ শব্দে দ। দ। এইটুকু একটা মানে কি বলে ধরন তোমাদের আমি বলতে পারি, যে এভাবে একটু মনে রাখা যেতে পারে। যেখানে মূল শব্দের দ, সন্ধিতে ত, বিচ্ছেদে আর কি। এই কাজটুকু তোমরা একটু করতে পারো।
আর ওদিকে তো নিয়মের যে জায়গাটা, যে প্রথমটা অঘোষণ প্রাণ, সেক্ষেত্রে দ আসবে না, ত আসবে, সেটা তো ব্যাকরণিক সিদ্ধতার জায়গা থেকে থাকলো। ঠিক আছে, আর এই জায়গা থেকে কিন্তু তোমাকে এই চিন্তায় যেতে হচ্ছে। দেখো হৃদ, এটা দেখার সাথে সাথে তুমি ভাববা একে যখন বিচ্ছেদ করবো তখন হৃদ হবে। খুদ, তার মানে খুদ। এখন খুদ দ না ধ সেটা বললাম তোমাকে ওই যে ক্ষুধা এই শব্দের জায়গা থেকে। তৎকাল তার মানে তদ, তৎপর খণ্ডদ তার মানে তদ। হ্যাঁ, মনে হয় যে তুমি সমস্যায় পড়বে না, যেটা মনে হচ্ছে, তাই না? সমস্যায় পড়ার কথা না। এবার দ ধয়ের স্থানে যদি স থাকে, পরে স আর কি, বিপদযোগ সংকুল, ওই যে খণ্ডদতে পরিণত হয়েছে, তৎযোগ সম, তৎসম, দটা খণ্ডদতে পরিণত হয়েছে। অর্থ, অর্থ যে যদি বলো যে তৎ আর তদ, এখন যেটা দেখছি তাদের অর্থের জায়গা থেকে কিন্তু ভিন্নতা থাকছে না, অর্থ দিচ্ছে একই রকম। কিন্তু আমরা দ ব্যবহার করব কি ত ব্যবহার করব সেটা নিয়মের উপরেও যেমন নির্ভর করছে, তেমনি আমার কাছে তার চিহ্ন আছে যে এখানে ত দেব না দ দেব। কি ঠিক তো? বোধহয় তুমি তোমার দ্বন্দ্বের নিরসন করতে পারবে বিষয়টি যদি আলোচনাটা ভালো করে বুঝে থাকো। এ বিষয়ে কি কারোর কোনো দ্বন্দ্ব সংঘাত আছে কিনা? যদি না থাকে আমরা এগিয়ে যাব। স্যার বিপদ সংকুল বানানটা এরকম হলো কেন? তৎসমটা একটু যদি বলতেন। হ্যাঁ, কোনটা? বিপদ সংকুল বানানটা। বিপদ সংকুল বানানটা এরকম কেন হয়েছে? জি স্যার, আগে তো উময় কয় সংযুক্ত, তারপর তো আবার দন্তস্বর পর অনেক। ও না, ওই ও কটা, এটা 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 হচ্ছে তুমি ও কও লিখতে পারবে, অনুস্বার কও লিখতে পারবে। বাংলা বানানের নিয়মে তো আমরা এখনো যাইনি। এখানে হয়তো আমি দেওয়ার সময় আর ও ক না দিয়ে অনুস্বার ক হয়েছে, অর্থাৎ আমি শিফট এন না আসিবে ছোট এন চিপে দিয়েছিলাম। এখানে সমস্যা নেই। কেন সমস্যা নেই? শব্দটিকে সন্ধি বিচ্ছেদ যদি করা যায় তাহলে উ এবং অনুস্বার দুটোই লেখা হবে। আচ্ছা স্যার, ঠিক আছে। জি স্যার, এটা তাহলে কিন্তু দুইটাই বাংলা সঠিক। বানানের একটা দুটোই সঠিক। হ্যাঁ, বাংলা বানানের একটা গুরুত্বপূর্ণ নিয়ম। ওখানে তুমি ভয়ঙ্কর উ কও দিতে পারবে, অনুস্বার কও দিতে পারবে। কেন বলো তো? ভয়ম যোগ কর সন্ধি বিচ্ছেদ করতে পারি তাই। হ্যাঁ, জি স্যার। অঙ্কর ক্ষেত্রে তো উ অথবা অনিশ্চয় দুটোই হ্যাঁ, যে কোনো অঙ্কর একটা। ক্ষেত্রে তুমি উ ও ক ছাড়া ব্যবহার করতে পারবে না। অনুস্বার ক লিখলেই ভুল হয়ে যাবে। স্যার, অম যোগ ক এরকম অঙ্ক হয় না স্যার? না না, এরকম সন্ধি বিচ্ছেদ করা যায় না। অম যোগ ক হয় না, কথা হচ্ছে। সন্ধি বিচ্ছেদ করা যায় না বিধায় সন্ধি যে জায়গা, সেখানে মূলত আমি ওই যে পরীক্ষা শব্দের কথা বলতে যে বলছিলাম যে ইচ্ছাটা মনে রাখবা কিভাবে, দুই দিকে দুই পাশে অন্তত মোটামুটি কোনো শব্দের মূল বা অর্থবহ শব্দ এমন দুই দিকে থাকতে হয়, প্রাতিপদিক থাকতে হয় অথবা ধাতু থাকতে হয়, দেন আমরা সেটাকে সন্ধি করতে পারি। খালি খালি ওই অম যোগ ক কোনো সন্ধি এটি হচ্ছে না, অঙ্ক এভাবে হচ্ছে না। এবার এই নিয়মের এবার ব্যতিক্রম যদি তুমি ধরো, তাহলে ব্যতিক্রম শব্দ আছে যে স্যার তাহলে অংশ বানানে তো ওটা অনুস্বার দিয়ে কেন লিখছেন? ওটা তো অ উ এ স হবে, কিন্তু অংশ বানান আবার উ এ স দিয়ে কোনোদিনই লেখা হয় না। খেয়াল করছো? আবার আরেকটা অংশ আছে, অংশের সাথে একই রকম। এই অংশ মানে কি ধ্বংস, জানো নাকি? ধ্বংস তো এই জিনিস। অং আর দন্ত স দিয়ে একই রকম। এই দুই শব্দ কিন্তু এইভাবে লেখা ছাড়া হবে না, সন্ধি বিচ্ছেদ করা যায় না। তারপরেও ওই অংশ মনে হচ্ছে কাঁধ, গ্রীবাদেশ। হ্যাঁ, সুউচ্চ কাঁধ থাকে যাদের, এই অংশ মনে কাঁধ। তাহলে সে নিয়মও থাকবে, নিয়মের ব্যতিক্রম শব্দও থাকবে, আমাদের সেগুলো মাথায় নিতে হবে। যত পড়বো তত আমাদের অজানাকে আমরা আবিষ্কার করবো খালি। এই যে এখনই আমরা ময় হস এবং ময় হসের পরিবর্তিত রূপে আমরা চলে যাচ্ছি। এই ব্যঞ্জনে ব্যঞ্জনে গঠিত, খেয়াল করেছো? কারণ বাংলায় হলো কত 39টা ব্যঞ্জন বর্ণ আছে, তার ভিতরে তুমি মাত্র কয়টা নিয়ে কথা বলছো খেয়াল করো। আর ওদিকে স্বরের ছিল 11টা, সেখানে তোমার নিয়ম হয়েছিল 17টা। কথা মনে আছে কিনা? আর এখানে 39টায়, তাহলে সেই প্রেক্ষিতে তো অনেক নিয়ম হওয়ার কথা, কিন্তু অত নিয়ম কিন্তু হচ্ছে না। আমাদের যে জায়গায় আমাদের সাউন্ডে পরিবর্তন চলে আসে, ধ্বনিতে,
উচ্চারণে সেই শব্দগুলোর আসলে নিয়ম হয়েছে। ম, হসন্ত ম। এরপর বর্গীয় ধ্বনি থাকলে, বর্গীয় ধ্বনি কয়টা মনে আছে? বর্গীয় ধ্বনির 25টা। 25টি স্যার, 25টি। সেই 25টি যদি থেকে থাকে, ঠিক আছে, সেই 25টির মানে যে কোনোটা যদি থাকে, তাহলে ম ধ্বনিটি খেয়াল করো, পড়ার ধরনটা এরকম হতে হবে, সেই বর্গের, অর্থাৎ ওই যে ধ্বনিটা থাকবে ওটা যে বর্গের হবে সেই বর্গেরই নাসিক্য ধ্বনি হয়ে যাবে। ঠিক এর আগে চ জ থাকলে, এই পাশে নাসিক্য থাকলে ওই চ জই নাসিক্য, চ জ বর্গীয় নাসিক্য ধ্বনি হচ্ছিল না, মনে আছে? যোগ ন যজ্ঞ হচ্ছিল, ওখানে রাত যগ্নি রাজ্ঞী হচ্ছিল, ওই যে ইয় তৈরি হচ্ছে, ওই দিকে জ আছে তাই এখানেও তাই। দেখো সম যোগ কা আছে, ক বর্গীয় নাসিক্য ধ্বনিকে উ, ক বর্গীয় নাসিক্য ধ্বনি হয়েছে উ। তুমি এবার এটাকে সংখ্যা লিখতে পারবে, সমস্যা নেই, ওই উকে অনুসারও লেখা যাবে। কথা বলছো? এইবার উকে কিন্তু সংযোগ চয়, এবার এটা চ বর্গীয় আছে, তাই তো? তাহলে ত বর্গীয় নাসিক্য ধ্বনি ইয়, এই জন্য সঞ্চয়তে ইয় যোগ চ। ন যোগ চয় উচ্চারণ হলেও এই যুক্ত ব্যঞ্জনটা বিশ্লেষণ করলে কি আসে? ইয় যোগ চ আসে। ওই যে যুক্ত ব্যঞ্জনে আমরা পড়েছিলাম, মনে আছে এটার বিশ্লেষণ? ইয় যোগ চ। সমযোগ তাপ, ত বর্গীয় নাসিক্য ধ্বনি দেখো দন্ত ন, এই জন্য সন্তাপ হয়ে যায়। হ্যাঁ, এই আমি 1-2 মিনিট শুধু ব্রেক নাও, আমার একটু আমার কন্যাকে কোলে নিতে হবে, 2 মিনিট একটু রাখো, তোমরা শব্দগুলো দেখতে থাকো। কি বাবা, তুমি কি করবে? হারমোনিয়াম করি, তুমি গান শিখবে, তুমি কি গান শিখবে? তোমার তো মা মেরেছে নাকি? কোথায় মেরেছে? কিভাবে মেরেছে? বাবা তুমি কোন কলেজে পড়ো? এসি কলেজে। নিপুণ স্যার তোমার কি হয়? বাবা নিপুণ। তোমার বাবার নাম কি? নিপুণ। মার নাম কি? মার নাম কি? ভালো ধরে বলো, মার নাম কি? কি? এটা কি বলতো? লোকটা। এটা কি বলতো? এটা কি? উষা, সূর্য, সূর্য। তুমি একটু বলো তো, এক, তারপরে কত? 2, ঠিক আছে, ঠিক আছে। এটা ওই মার কাছে বলতে হবে, দেখো মার একদম মার কাছে বলতে হবে, বাইরে গুনে আসো। নাও আমরা আবারও শুরু করি। হ্যাঁ, দেখি কতদূর পৌঁছানো যায়, আমরা তো আমাদের টার্গেট পূরণ করতে পারছি না। দেখো সংযোগ, হ্যাঁ বললাম তো কিম্ভূত, তাহলে আর মনে হয় বুঝতে সমস্যা হচ্ছে না। কিন্নর মানে কি জানো নাকি কেউ? কিন্নর কি? সংযোগ, ন্যাস, সন্ন্যাস, এই শব্দটা সঠিক বানানোর জন্য খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এটা।
কি সঠিক? কিন্নর হচ্ছে ওই এক শ্রেণীর আর কি দেবতা, বুঝছো? গায়ক জাতীয় দেবতা। হ্যাঁ, কি বলো? স্যার ওই যে যাকে বলা হয় না যে দেবালোকে যারা গান গেত গায়ক জাতীয় ছিল, হ্যাঁ, তাদেরকে গন্ধর্ব কিন্নর কিন্নর আর বলা কি, হতো। সেটাই বলছি যেখান থেকে যে কিন্নর দল, যে আমরা যে একটা হ্যাঁ, ওয়ার্ড শুনেছি। বলছি যে ওই মনুষ্যকুলে যেমন নানা ধরনের বর্ণ সৃষ্টি করা হয়েছে, দেবকুলেও ওরকম বর্ণ প্রথা ছিল বা আছে। আমাদের পৌরাণিক অভিধানগুলো সেই সাক্ষ্য দেয়, পৌরাণিক বইগুলো, পুস্তকগুলো আর কি, শাস্ত্রগুলো। সেখানে গন্ধর্ব কিন্নর তারা দেবতাদের ভিতরে নিম্ন শ্রেণীর, উচ্চ পর্যায়ে আসীন নয়, তারা নিম্ন শ্রেণীর দেবতা। কিন্নর, গন্ধর্ব। স্যার কিন্নর কণ্ঠী বা এই টাইপের কিছু একটা বোধহয় শুনেছি। বুঝিনি, আমি কথা বোঝা যাচ্ছিল না। স্যার বলছি কিন্নর কণ্ঠী এই ধরনের কিছু একটা শুনেছি। না, কথা কেঁপে কেঁপে যাচ্ছে কেন? বলছে কিন্নর কণ্ঠী, এরকম একটা শব্দ শুনছে। কিন্নর, ঠিক স্যার, কিন্নর কণ্ঠী এরকম কোন শব্দ আছে কিনা স্যার? কিন্নর কোনটি? কণ্ঠী স্যার, কণ্ঠী। অপশন না থাকলে তো বুঝতে পারবো না। আপু এটাই বলছিল স্যার। স্যার এইখানে বোধহয় কণ্ঠী বলতে কণ্ঠকে বুঝাইছে, কিন্নর ও কণ্ঠী কিন্নর বলতে কণ্ঠ। কণ্ঠী, কিন্নর কণ্ঠী, আচ্ছা। কিন্নর কণ্ঠী, হ্যাঁ, কণ্ঠী। কণ্ঠী মানে আমি ভাবছি ওখানে ধরো ওদের নাম টাম দিয়ে দেওয়া হলো, কখনো দামিনীর নাম, কখনো ওখানে আরো কিছু দেবতারা ছিল তাদের নাম। তো সেই ক্ষেত্রে সেখান থেকে কিন্নর কণ্ঠী হতে পারে। হ্যাঁ, যারা কণ্ঠশিল্পী ওখানে নৃত্য গীত বাদ্য যারা করতো, তাদের ভিতর থেকে আর কি তাদের এই নামে ডাকা হতো, কিন্নর কণ্ঠী সেক্ষেত্রে ব্যবহার করা যায়। কিন্তু কণ্ঠবর্গীয় ধ্বনি থাকলে খেয়াল করো, ওই যে বানানের নিয়মটা আবার এখান থেকেই তৈরি হয়েছে। উভয় স্থানে অনুস্বার লেখা যায়। সংযোগগত অনুস্বার লেখা যাচ্ছে অহংযোগ কার, অহংকার, সংযোগ খা, যেটা আর কি সংখ্যা। তাহলে ওই বাংলা বানানের সাক্ষীও এখানে পেয়ে গেলাম। এই নিয়মের সাথে এবার দ্বন্দ্ব করে আরেকটা নিয়ম চলে আসবে, খেয়াল করো 13-তে। ময়ের পর আমরা এতক্ষণ কোন পর্যন্ত ছিলাম? বর্গীয় বর্ণ পর্যন্ত। এইবার আমরা অন্তস্থ ধ্বনিতে আসছি, অর্থাৎ উষ্ম বা শীর্ষ ধ্বনি সে পর্যন্ত আছে। এই কয়টা যদি থাকে তাহলে ওই স্থানটা কি হয়? অনুস্বারী হয়। সংযোগ জম, এবার কিন্তু উ ও জ লেখা যাবে না, সংযোগ বাদ। এইবার এখানে একটা ব্যাপার আছে, আমরা যে বাংলা ব্যঞ্জন ধ্বনিতে এই ব কে বাদ দিয়ে ফেলছি, খেয়াল করছো? এই ব কে ধরলে কিন্তু 40টা হয় ব্যঞ্জন বর্ণ, আর এই ব কে বাদ দিয়ে হয় 39টা। 39 আর 11 50। ব কে বাদ দিচ্ছে কেন? বলছে লিখিত রূপ এবং উচ্চারিত রূপ একই আছে, অযথাই দুইটাকে দরকার কেন? বাংলায় সেই ঘটনাটা ঘটানো হয়েছে। এইবার তুমি সংবাদ রেখে উভয় অনুস্বার বয় লিখতে পারবা? লেখার সুযোগ নাই, সেভাবে দেখতেও ভালো লাগবে না, সেভাবে চলেও না। এখন সংবাদ লিখতে যেয়ে কিন্তু আমাদের কাছে অন্তস্থ বয়ের অবস্থান থেকে যায়। দেখো তো, সংবাদ লিখতে যেয়ে কিন্তু সেই কাজটি হচ্ছে। আর এগুলো তো আছেই তোমার ওই সংরক্ষণ, সংলাপ, এগুলো তো তোমার অন্তস্থ ধ্বনির ভিতরেই পড়ছে। আর এই শয়, হার, সার এগুলো উষ্ম ধ্বনির ভিতরে পড়েছে, এগুলো আমরা অনুস্বার দিয়েই লিখছি। সন্ধি বিচ্ছেদ করা যায়, ও লেখা যাবে, তবে সেক্ষেত্রে ওই যোগ চিহ্নের পরে কণ্ঠবর্গীয় ধ্বনি থাকতে হবে। এখানে কিন্তু এগুলো কণ্ঠবর্গীয় ধ্বনি নয়। এখানে খেয়াল করো, খুব গুরুত্বপূর্ণ শব্দ এটা, এই দুইটা পরীক্ষায় আসেই। সম্বর্ধনা নয়, সংবর্ধনা। কিন্তু খেয়াল করো, বিম যোগ ব, এবার কি বিম্ব বলতে পারবা? এটা কি এরকম বলা যাবে? না, এটাকে কিন্তু কি বলতে হবে?
ম এবং ব। মর পরেও এই বকে এবার কি ধরা হয়েছে বলো তো? বর্গীয় ব। এই বর্গীয় বর্ণের এই প ফ ব ভ, এরপরে ম আছে, এই মটা সেই ম, এই ম না কিন্তু হসন্ত ম, ওখানে ওই নাসিক্য ম যেটা সেটিতে পরিণত হয়েছে। তাহলে এই জায়গাটায় ঘটনাটা কি হলো? এখানে তো স্বয়ংবরা হতে পারতো, সম্বর্ধনা হতে পারতো, কিন্তু সেটি হচ্ছে না। তার মানে ওই বর্গীয় আর অন্তস্থ এই জায়গাটি কিন্তু এখানে পরিপূর্ণরূপে স্বীকৃত এখনো শব্দগুলো দেখতে যায়। ও এই যে কিংবা তো এখানেই আছে, আমি লিখতে গেলাম কেন, ভাবছি ছিল না মনে হয়। কিম যোগ বা, এবার কি কিংবা করার সুযোগ নাই কিন্তু, খেয়াল করছো? ও আমি লিখছিলাম বিম্ব না, আচ্ছা বিম্ব লিখছিলাম। কিংবা, খেয়াল করো, কিংবা কিন্তু নয়। তার মানে আমি বললাম যে ওই নিয়মের সাথে তোমার কাছে এই একটা দ্বন্দ্ব তৈরি করবে, কারণ এইবার তুমি কিন্তু নাসিক্য কি বল, নাসিক্য না, কি বললাম, বর্গীয় এবং অন্তস্থ ধ্বনি এই দুইয়ের উপস্থিতি কিন্তু তুমি এবার পরিপূর্ণরূপে এখনো অনুধাবন করতে পারো যে প্রয়োজন আছে। খেয়াল করেছ? বর্গীয়তে জ্বর ল ব, এই ব এইবার এই যে, এবার যদি বলা হয় এইখানে এটা কোন ধ্বনি, বর্গীয় থাকার কারণে অনুস্বার থাকতে হচ্ছে, আর বর্গীয় না থাকলে সেখানে বয়ের ওই বর্গীয় যে নাসিক্য ব্যঞ্জন সেটি হচ্ছে। এই যে বিম্ব, তারপর ওদিকে আরো কি শব্দ দেখছিলে, আর কি ছিল কি ওখানে, কি শব্দ আছে ব দিয়ে? ওখানে তো শব্দ নাই মনে হয় না, বর্গীয় ধ্বনি থাকলে এরপরে ব দিয়ে কোনো শব্দ নাই কিন্তু, বর্গীয় ধ্বনিতে ব দিয়ে কোনো শব্দ নাই, ওটা লেখা হচ্ছিল এখানে বিম্ব। বিম্বর ওটা কিন্তু এটা এখানে বইও লেখে নাই, তো আমার হয়তো তাৎক্ষণিকভাবে মাথায় আসলে লেখার সময় এখন মনে আসছে। বিম্বতে কিন্তু ওই মটা নাসিক্য ম এবং বটা বর্গীয় ব, ঠিক আছে? আর এইদিকে এই বটা কিন্তু কখন বর্গীয় আর কখন নাসিক্য, এটা মানে তো একটু অন্তস্থ, মানে অন্তস্থ। অন্তস্থ, এটা বোঝার কোনো উপায় আছে কি? হ্যাঁ, বোঝার উপায় তো এই তো, এতক্ষণ তাই বলছিলাম, যেখানে অনুস্বার হবে সেটা অন্তস্থ, আর যেখানে ময় ব হবে সেটা বর্গীয়। হ্যাঁ, ও ঠিক আছে। সংবিধান বলো, বর্গীয় ব না নাসিক্য ব? এই আরে অন্তস্থ ব, অন্তস্থ ব, অন্তস্থ বস। কারণ সংবিধান নয়, অন্তস্থ, অন্তস্থ ব। তার মানে অন্তস্থ ধ্বনি এই চারটা কিন্তু থাকছে, খেয়াল করছো, জ্বর ল ব। কিন্তু ওইদিকে তাহলে যদি আমি ওই বর্ণমালা পড়তে যে সেই জ্বর ল বকে রাখি, তাহলে হয়ে যায় 51টি। এই কথাই বলছিলাম আমি যখন ঘোষ স্যারের সাথে কথা বলেছি এই বিষয়টা নিয়ে, তখন এই উদাহরণও আমি টেনেছি। সবিত স্যারের সাথে কথা বলার ক্ষেত্রে এই সব উদাহরণ টেনে তারপরে ওরা বলছে যেভাবে আছে এইভাবেই চলবে, এখন আর কি করার। গবেষণা করে এটা দেখা গেছে, এই বিচার বিশ্লেষণ করে, যে ওকে বাদ দেওয়ার সুযোগ নাই, তাহলে এই শব্দগুলোকে আমাকে পরিবর্তন করে দিতে হবে। সেক্ষেত্রে আমি তোমাকে বললাম গুরুত্বপূর্ণ শব্দ, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ এই দুইটা, সঠিক বানানে তুমি পাবে যে কোনো সময়। কিন্তু এই যে আবার একটা কথা আছে, এইটা কিন্তু আবার এই নিয়মের সাথে যাবে না, একেবারেই আলাদা একটা শব্দ। তাই নিয়মের সাথে সন্ধিযুক্ত হয়ে কোনোভাবেই, যদি বলো যে জ্বর ল র আছে তো, তাহলে এটা দেখো সংরাট করার কিন্তু কোনো সুযোগ নাই, বুঝছে? নিয়ম অনুযায়ী সংরাট এমন করার সুযোগ নাই, সম্রাট হচ্ছে। এর পরে ত থ থাকলে স্থানে ট ঠ হচ্ছে, এটা তোমরা আসবে বৃষ্টি, বৃষ্টি আছে টতে, আর স তো থাকলোই মূর্ধন্য স। তাই এই নিয়মে তোমার নত্যবিধান সত্যবিধানে পড়বে ট এর সাথে মূর্ধন্য স যুক্ত হয়। ষষ্ঠ যোগ থ, ষষ্ঠ বলছে পরেরটা পরিবর্তিত হচ্ছে, ওইদিকে মূর্ধন্য স আছে তো, তাই এই ত থ এর সাথে তো দন্ত্য স পরিণত যুক্ত হয়,
কিন্তু মূর্ধন্যস্বকে ঠিক রেখে ওইদিকে মূর্ধন্যস্বই তৎ হতে পরিণত হয়ে যাচ্ছে, টট হতে পরিণত হচ্ছে। এগুলো দেখেই তুমি বুঝতে পারবে তৎসম শব্দ এগুলো, কারণ তৎসম শব্দে টয়ের সাথে মূর্ধন্য স ব্যবহৃত হয়। বিশেষ নিয়মে সাধিত কতগুলো ব্যঞ্জন সন্ধি আছে, এই একটা ভাষা দিয়ে দেওয়া হয়েছে। সংস্কৃত ভাষাকে পরিষ্কার ও সংস্কার করে উত্থাপন করতে পারলেই পরিষ্কৃত সংস্কৃতির উত্থান ঘটবে। সংস্কৃত পরিষ্কার, সংস্কার, উত্থাপন, পরিষ্কৃত সংস্কৃতির উত্থান। এই বিশেষ নিয়ম কিন্তু কোনো নিয়মের ব্যতিক্রম নয়, মানে নিয়মকে ভেঙে আলাদা হচ্ছে সেটি নয়, এটা একটা নিয়ম, কথা বলছো? কিন্তু নিপাতনটা কি? কোনো নিয়মই মানে না। না, নিয়মকে মানে না। পূর্বে থাকা নিয়ম অনুযায়ী শব্দটি আছে হলে তা শব্দ হয় না, তাই। আর এটা কিন্তু আলাদা একটা নিয়ম। কিভাবে হয়েছে এই নিয়মের ব্যাখ্যা ট্যাখ্যা কিছু দিতে না পারাই আমরা, দেখো এই যে সংযোগকৃত, কোত্থেকে ওটা দ্বন্দ্ব চলে আইতে গালি গালি, এটা তো সংকৃত নিয়ম অনুযায়ী হওয়ার কথা ছিল ওই দিকের। সংযোগকার, সংকার, মনে আছে? হচ্ছে সংস্কার, সংযোগকৃতি, সংস্কৃতি, পরিযোগকার, পরিষ্কার, ওটা অন্তস্থ ক। খেয়াল করো। তারপরে এই দুইটাতে দেখো, এই যে তয় থ হচ্ছে, এখানে তয় থ হচ্ছে, কি কোনো উপায় নাই, আমি এর কিচ্ছু বুঝছি না। তুমি পূর্বে যে নিয়ম পড়েছো সেই নিয়মের ভিতরেও একে ফেলতে পারছো না। এই কয়টায় একটা আলাদা নিয়ম আছে, কি একটা শয় ক হয়েছে, কিন্তু সেই শয় ক এর পরিবর্তনটাও খেয়াল করো, কখনো মূর্ধন্য স, কখনো দন্ত স। কিভাবে তুমি এটাকে মনে রাখতে পারছো? মনে রাখার সিস্টেম হচ্ছে যে যদি পূর্বে রস্যিকারান্ত শব্দ থাকে, রস্যিকারান্ত শব্দ বোঝো, শব্দের শেষে রস্যিকার, দেখো পড়ি, পড়ি, তাই মূর্ধন্য স হয়েছে। কিন্তু শব্দের শেষে যদি অ থাকে তাহলে দন্ত স হয়। সংস্কার, অ আছে, সংস্কৃত, অ উচ্চারিত হচ্ছে না, সংস্কৃতি, অ উচ্চারিত হচ্ছে, এই জন্য কয়ের সাথে সটা দ্বন্দ্ব স হয়েছে। অর্থাৎ অ এর পরে দ্বন্দ্ব স হয়, আর রস্যিকারের পরে মূর্ধন্য স হয়, রস্যকারের পরেও মূর্ধন্য স হয়, কথা বুঝছো? তাহলে এই কয়টা মুখস্থ রাখতে হবে। নিচের ভাষাটাকে, নিচের যে বাক্যটা সেটি মুখস্থ রাখতে হবে। দ্বিতীয়ত এইটা মুখস্থ রাখা, আর এর আগের দিন যে নিপাতনের সিদ্ধ স্বরসন্ধির কথা বলেছিলাম, সেখানে তো তুমি খুব সুন্দরভাবে বিশ্লেষণ করে বোঝাতে পেরেছিলাম তোমাদের যে দেখো এটি নিয়ম মানছে না, তাই এটি নিপাতনের সিদ্ধ। সব পড়ার পরে প্রশ্ন কিন্তু এই শেষ যে কথাগুলো, এই যে নিপাতনের সিদ্ধ আর এটি বিশেষ নিয়মে, বিবেয়ার শব্দটি লেখার মানে হচ্ছে, এই যে এটা রেখেছি, এর মানে হচ্ছে বিশেষ ব্যঞ্জন, অর্থাৎ বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন বা গঠিত। সংক্ষেপ করে নিয়ে এসছি এই নামে। এখন তুমি মুখস্থ যেভাবে রাখতে পারো, বোঝার জায়গা তো অনেক, বুঝছো? দেখো বোঝানোর পরেও এখন যদি পূর্ব থেকে এই পর্যন্ত তোমার কিন্তু নিয়ম আকারে সব মনে নাই, তবে কি শব্দ বললে তুমি যদি শব্দ থেকে নিয়মটা বলতে পারো তাহলে পড়া খাঁটি আছে, অথবা নিয়ম পড়ে পড়ে এইটাকে একটু মনে নিয়ে আসতে হবে, তারপরে শব্দের মাধ্যমে সেটিকে ধরে রাখার চেষ্টা করতে হবে। তার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার, অন্যান্য শব্দটা যে নিপাতনের সিদ্ধ সন্ধি হয়েছে, এটা কি ব্যতিক্রম? কোনটা? অন্যান্য। হ্যাঁ, ওইটা আগের দিনও বলছিলাম না, যে দেখো এটা তো আসলে হচ্ছে, সন্ধি অনুযায়ী, জি স্যার। কিন্তু ওটা নিপাতনের সিদ্ধ সরস সন্ধি, কিন্তু তোমার সেটি বোঝার জায়গা আছে যে অন্যতেও অ আছে আর অন্যতেও অ আছে শুরুতে, জি স্যার। প্রথমটাই শেষে।
আ হয় সেখানে তো আও হচ্ছে অন্যান্য। সেখানে আও হচ্ছে, হ্যাঁ তাই তো বলছি, সেখানে আও হচ্ছে, তারপরেও শব্দটিকে ওটা তো অযোগ সমান আ এই নিয়মে পড়ে যায়, জি স্যার। কিন্তু ওটা ওইভাবে দেওয়া আমাদের এই যে জায়গাগুলো এর এই কিন্তু আমরা দিতে পারবো না কোনো ব্যাখ্যা, এবং চূড়ান্ত জায়গায় আমরা পৌঁছাতে পারবো না, বুঝছো? জি কেন স্যার। এটা কি এটা এইসবের ব্যাখ্যা সব দেওয়া যাবে না। সেটা আমরা বানানের ক্ষেত্রে যেও কিছু কিছু ব্যতিক্রম শব্দ নিয়ে আসবো বানানের বাইরে, সেটি কেন এরকম আমরা বলতে পারবো না, কথা বুঝছো? ওটা ওইভাবেই তো চলে, আমরা ওইভাবেই পড়েছি। আর এই যে নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন, এবার দেখো নিপাতনের সিদ্ধ ব্যঞ্জনে আশ্চর্য তালব্য বসা চলে আইছে, কিন্তু দেখলেই মনে হবে না এটি বোধহয় বিসর্গ সন্ধির উদাহরণ নয়, ওই স আসলো কোথেকে? আর স্তরদের সাথে শয়ের তো কোনো সম্পর্ক নাই এখানে। এবার একাদশ খেয়াল করো, 1+10 গোযোগ পদ এই কয়টা তৎযোগ কর, এই যে দন্ত স চলে আসছে, আবার এই দন্ত সকে দন্ত স আসার কারণে বিশেষ নিয়মে ব্যঞ্জনের সাথে কিন্তু মিলিয়ে ফেলার সুযোগ নাই। নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন পর যোগ পর পরস্পর, কিন্তু ওই কথাটা তুমি এখানে ধরে রাখতে পারো যে অ এর পরে দন্ত স, বৃহৎ যোগ পতি বৃহস্পতি, এই যে কিন্তু মুখস্থ রাখা ছাড়া এই শব্দগুলোতে তোমার আমি ওই নিপাতনের সিদ্ধ স্বরসন্ধির কথা যেভাবে বলেছিলাম এই কথা সেইভাবে বলতে পারবো না এখানে, কথা বুঝছো? সেভাবে বলতে না পারার কারণ হচ্ছে এই শব্দগুলো এই দিকের যে নিয়মের সাথে আছে সেই নিয়মের সাথে আমি নিতে পারছি না কোনোভাবেই। পত যোগঞ্জলি প হতে ছিল পতদাঞ্জলি বা পতদঞ্জলি, তাই না? এই তটা দতে পরিণত হওয়ার কথা ছিল, তা হচ্ছে না। এরকম করে ব্যাখ্যা করে করে এদের বুঝতে যাওয়ার থেকে স্বরধ্বনির গুলো তত সহজে বোঝা যায়, কারণ এখানে কিন্তু আগে ব্যঞ্জনের পরিবর্তিত রূপ আসবে, তারপরে সেটা গঠিত হচ্ছে, তাই না? আমরা ব্যঞ্জনের নিয়ম যেখানে পড়েছি সেখানে দেখেছি যে এই ব্যঞ্জন থাকলে ওই ব্যঞ্জনে পরিবর্তিত হচ্ছে। তাহলে এইখানে আমাদের এই শব্দ কটা মুখস্থ রাখতে হবে, উপায় নাই। তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ এই হসন্ত রহন্ত দিয়ে কিভাবে আছে সেটা দেখতে হবে, আর এটা দিয়ে যদি তুমি কোনো বাক্য তৈরি করতে পারো, সৌমিত্র স্যারের বইয়েও বাক্য তৈরি করে দেওয়া আছে। এরপরের কথা হচ্ছে যে তুমি এখানে পাচ্ছ নিপাতনে সিদ্ধ স্বর, আর ব্যঞ্জনের ভিতরে পাবে দুইটা, বিশেষ নিয়মে ব্যঞ্জন আর নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন, দুটো গেল। আর বিসর্গের ভিতরে যে পাবে নিপাতনে সিদ্ধ বিসর্গ, বিশেষ নিয়মে বিসর্গ ওখানে নেই মনে হয়। এই যে চারটা জায়গা না, চারটা জায়গা থেকে কিন্তু তোমার কোশ্চেন পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। স্বর সন্ধির জন্য নিপাতনে সিদ্ধ স্বর, ব্যঞ্জন সন্ধির জন্য দুইটা, বিশেষ নিয়মে ব্যঞ্জন এবং নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন, আর বিসর্গ সন্ধির জন্য ওখানেও একটা আছে, নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি। এখন একই সাথে তুমি শব্দটির সঠিক বানানকে ধারণ করতে পারলে, একই সাথে শব্দটির গঠনে বিচ্ছেদটা কেমন, হসন্ত কোথায় কিভাবে আছে কিনা সেটিও কিন্তু তোমার অপশনে থাকবে। এই যে পর যোগ পর, পর রয় হস, পততে এখানেও তয় আসলে খণ্ড তত মানে হসন্ত তয় হসই আছে, বুঝছো? তাহলে এগুলা শেষ পর্যন্ত এসে মুখস্থর দিকে যাওয়া ছাড়া কিন্তু এইখানের উপায় নেই। যদি আমার বিশ্লেষণে কোনো ধরনের মুখস্থ না করে তুমি বিশ্লেষণ করে ধরে ফেলতে পারতে যে এটা নিপাতনে সিদ্ধ এই কারণে, অথবা এটা বিশেষ নিয়মে সিদ্ধ এই কারণে, সেটা স্বরসন্ধির ক্ষেত্রে যেভাবে আমি তোমাদের ধরিয়ে দেখাতে পেরেছি এখানে সেরকম দেখানো বেশ পরের বিষয়, কারণ এখানে মাঝখানে একটা ব্যঞ্জনের পরিবর্তিত রূপ হয়ে আসতে হয়, তারপরে বলতে হবে যে সেটি হয়নি, প্রত্যেকটা ভিন্ন ভিন্ন, তাই দেখো এটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন হয়ে যায়। তো তার থেকে সুবিধা হবে এটাকে মুখস্থ করে ফেলা। এখানে যে শব্দগুলো আছে, এখন কথা হচ্ছে যে শেষ তো করলাম, শেষ করলাম হচ্ছে কি শেষ করলাম, ব্যঞ্জন সন্ধি 17টা নিয়ম।
না 15টা নিয়ম মনে হয়, 15টা। তো 15টা নিয়ম পড়ানোর পরে আসলে আর তো মানে কঠিন ব্যাপার খুব, জি স্যার। বুঝছো? কঠিন ব্যাপার এবং মাথায় কাজ করানো কঠিন। যে অলরেডি প্রিভিয়াস গুলো মাথা থেকে আউট হয়ে যাচ্ছে, প্র্যাকটিস দরকার। এমনি অলরেডি পিছনের দিকে দুই একটা এখন মাথায় নাই, তাই না? জি স্যার। জি জি। শব্দ দেখলে হয়তো ওই জ্যামিতিক ধরনের তুমি নিয়মটাকে নিয়ে আসতে পারো, এই এমনি মনে হচ্ছে যে কিচ্ছু মনে নাই, পরীক্ষা দিতে যাওয়ার আগ মুহূর্ত সময় যে অবস্থা হয় সেরকম অবস্থায় আছে। যদিও আমাদের এগোনো ধীর হচ্ছে, তবে বোধহয় আমার মনে হয় যে পড়া পাকা হয়ে যাচ্ছে। তোমরা সামনে কালকে তোমাদের যে পরীক্ষা হবে সেটা এই স্বরসন্ধি, বাংলা স্বরসন্ধি, আমরা আগের দিনে বোধহয় বাংলা স্বরসন্ধি নিয়েছিলাম, বা কি বাংলা ব্যঞ্জন সন্ধিও নিয়েছিলাম বোধহয়। স্যার হ্যাঁ, আমাদের কাছে এবার তৎসম স্বরসন্ধি এবং তৎসম ব্যঞ্জন সন্ধির ভিতরের পরীক্ষা আমরা আগামী দিন নেব। ঠিক আছে, আগামী দিন যে পরীক্ষাটা হবে আমি দিয়ে দেবো সেই প্রশ্ন, তোমরা প্রস্তুতি নাও এই দুইটার উপরে। সন্ধি পড়ার মাধ্যমে খালি সন্ধি পড়া হচ্ছে সেটা মাথায় রাখলে হবে না, সাথে সাথে সঠিক বানানেরও বেশ জায়গাগুলো কমপ্লিট হচ্ছে সেটাও মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমি আর আজকে এখানে স্যার আজকের ক্লাসে তো স্যার ইয়া থাকলাম, পরীক্ষা থাকতেছে না। আজকে থাকবে না পরীক্ষায়? না সেটাই তো বললেন আপনি যে আজকের ক্লাস পরীক্ষা থাকবে না। না, এর আগে তো এরকম দেওয়া হয়নি। স্যার সাধারণত শুক্রবারের ক্লাসটা পরীক্ষায় থাকে না, নেক্সট। ও শুক্রবারের ক্লাসটা পরীক্ষা থাকে না, তাই? জি স্যার। জি স্যার। আজকের ক্লাস পরীক্ষা থাকবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তো শুধু তৎসম সন্ধির ভিতরেই থাকবে ওই 15টা নিয়ম অনুযায়ী। গতকালকের ক্লাস পর্যন্ত পরীক্ষা হবে আগামীকাল। আচ্ছা ঠিক আছে, তবে কালকের পরীক্ষা দাও, সেটা যা দেবে দেবে, কিন্তু এই যে আজকে যে ব্যঞ্জন সন্ধিটা পড়লে এটা যদি তুমি কালকে আর একটু না দেখো, আমি কালকে তোমাদের পিডিএফ দিয়ে দেবো, তাহলে কিন্তু মানে এই হয়ে যাবে, বুঝছো? অনেক জায়গায় তুমি নিজে পড়তে যে দেখবা যে বোধের জায়গাটা আরো পরিষ্কার হচ্ছে নিজের কাছে। ঠিক আছে, সেটি করবে। তাহলে আজকে রাত অনেক হয়েছে, আজকে আমরা এ পর্যন্ত রেখে দিই না? তোমাদের আর কি কিছু বলার আছে? যদি বলার না থাকে তাহলে আজকের জন্য শিরশ্ছেদ শব্দটা হচ্ছে স্বরসন্ধিতে নাকি ব্যঞ্জন সন্ধিতে? শিরশ্ছেদ। জি স্যার। শিরশ্ছেদ শব্দটি কোন সন্ধিতে, তাই? জি স্যার, মানে এটার সন্ধি বিচ্ছেদটা কেমন হয়? শির যোগ ছেদ, এবার শিরশ্ছেদ। এবার ওই বিসর্গটা শতে পরিণত হয়েছে, আর ওই পাশে চ ছ আছে বিধায় তালব্য বর্গীয় আছে না, এই জন্য বিসর্গটা তালব্য শতে পরিণত হয়ে গেছে দন্ত সবাদ দিয়ে। কথা বুঝছো? জি স্যার। আমরা বিসর্গ সন্ধি পড়তে যেয়ে দেখবো একবার কত সুন্দর পরিবর্তন হয়েছে। পড়ানোর সময় খুব বোঝা যাবে, কিন্তু পরে কিন্তু মনে থাকবে না। এই সমস্যাটাই হয় এইখানেও তো, এই যে তুমি বোঝো 3টা ক্লাসে আমি 5টা 15টা নিয়ম পড়লাম, পড়ানোর সময় বুঝতে পেরেছো, পরে এটা কিন্তু এতগুলো মনে থাকে না, পরে এসে কিন্তু তোমার ঝামেলাটা হবে। তো যাক, আমি আশা করছি, প্রার্থনাও করি সেই ঝামেলা যেন না হয় তোমাদের। হ্যাঁ স্যার একটা কোশ্চেন ছিল স্যার, বলো। স্যার ব্যতিক্রম এই শব্দটার বিচ্ছেদটা কেমন, সন্ধি বিচ্ছেদটা কেমন হবে? আমি এর যদি সন্ধি বিচ্ছেদ দেখাই তাহলে এটা বিশেষভাবে অতিক্রম হয়ে যাবে। দেখো, আমি সব শব্দেরই এরকম নারী নক্ষত্র বিচার করতে পারি। দেখো, বিধ অতিক্রম, তুমি যে ব্যতিক্রম বলছো, শব্দটি কিন্তু ব্যতিক্রম নয়, না শব্দটি হচ্ছে ব্যতিক্রম, না শব্দটি হচ্ছে ব্যতিক্রম। ব্যতিক্রম, হ্যাঁ, উচ্চারণ হবে ব্যতিক্রম। এই যে বি আছে না, ব, এই অ আর রস্বীকার মিলে জফলা, এরপরে রস্বীকার কয় রফলা ম, এই হলো ব্যতিক্রম। এইবার তুমি এটাকে ব্যতিক্রম বলতে পারবে না। তুমি অনেক শব্দ পড়ো বয় জফলা থাকলে
সেটি মূলত বয় জফলা আকার উচ্চারিত হয়। এটা হচ্ছে তার স্বাভাবিক নিয়ম। যেমন ব্যয় শব্দ, যারা ব্যবসায় শিক্ষায় আছো তারা দয়া করে আর কোনোদিনই ব্যয় শব্দে আকার দেবে না, কিন্তু উচ্চারণে কিন্তু ব্যয়, খেয়াল করেছো, আকার আছে। ব্যথা শব্দ, উচ্চারণে আকার আছে কিন্তু বানানে আকার নাই, বুঝছে? এবার তুমি কি কোনো কেউকে দেখলে বলো নাকি এই এই ব্যক্তিটা এদিকে আসো তো, এই ব্যক্তিটা কে রে বলো নাকি বলো? ব্যক্তি। ব্যক্তি কেন বলো? সেটা নরমালি ঠিক আছে, কিন্তু এটা খেয়াল করছো জফলার পরে যদি রস্যিকার থাকে তাহলে জফলার উচ্চারণটা একার হয়। Wow. বোঝা গেছে? That was something. এই জন্য এটার উচ্চারণ ব্যতিক্রম নয়, এটার উচ্চারণ কি হবে? ব্যতিক্রম। বোঝা গেছে কিনা? জি স্যার। আর ব্যতিহার বহুব্রী বলবা নাকি? ব্যতিহার। ব্যতিহার, ব্যতিহার কর্তা ছিল নাকি? দুই কর্তা একই কাজ যদি করে তাহলে ব্যতিহার করতে হয়। বাঘে মহিষে এক ঘাটে জল খায় নাকি? কি বলছো বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, তাহলে তুমি এবার এই ব্যতিক্রম শব্দের উৎপত্তি বুঝেছো? জি স্যার। বুৎপত্তি শব্দের উৎপত্তি বলো তো। বুৎপত্তি, বীজ উৎপত্তি, বানান বলো কি হবে? বুৎপত্তির বানান বলো কি হবে? এই বন্ধ হলেই হয়েছে, পরে আর কোনো পরিবর্তন দরকার নেই। প্রিভিয়াস ক্লাসগুলো করতে পারে নাই, আমি আজকে নতুন জয়েন করছি, যার কারণে কিছু জিনিস একটু অসুবিধা লাগছে। এখন সুবিধা হচ্ছে? জি স্যার, বেশ কিছুটা মানে বুঝতে পারছি। কালেক্ট করতে বলছে একদের জন্য, তো সেই ছবি কালেক্ট করতেছে। আচ্ছা, আমার স্যার আপনার কাছে না, এমনি যারা আমার সাথে লাইভে আছে আগে থেকে আছে তাদের কাছে কিছু কোশ্চেন ছিল। আমাদের এক্সাম প্যাটার্নটা কেমন? উইকেন্ডে যে এক্সামটা হয় সেটা মানে শুক্রবারে ক্লাসেরটা শনিবারে অ্যাড হয় না, সেটা পরের উইকে অ্যাড হবে, এরকম সিস্টেম? হ্যাঁ ভাইয়া। ও আচ্ছা আচ্ছা, মানে বেশ দিন বসে তুমি পড়ার সুযোগ পাবে তারপরে আর কি। ও সো শনিবার এই শুক্রবারের এক্সামটা, আগামীকালকে যে এক্সামটা হবে সেই এক্সামটা কিসের বেসিস হবে? আগামী কত দিনের মানে এক্সাম টপিক নিয়ে হবে? এটা রেকর্ডিংটা অফ করে কথাগুলো বলি। হ্যাঁ, আমরা এটা অফ করে দিতে হবে। আমি তাহলে লিভ